শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের অনেকের পার্টিসিপেন্ট নেমে তোমাদের নাম শুধুমাত্র নাম আছে, সেটাকে আপডেট করো। সবাই স্টুডেন্ট নাম্বার দিয়ে তার প্রথম স্টুডেন্ট নাম্বার তারপর নাম। স্টুডেন্ট নাম্বারের পরে একটা স্পেস দিও, হ্যাঁ, মানে একসাথে নাম লেখো না। আচ্ছা, লাস্ট ক্লাসের উপর কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি কোড বক্স ইনস্টল করতে পারছো ঠিকঠাক মতো? যার যার প্রবলেম ছিল ঠিক মতো রান হচ্ছে এখন? স্যার আমার কোড ব্লকটা রান হচ্ছে না, তো অনেক ট্রাই করছি স্যার। তোমার কি গতদিন কি সমস্যা ছিল? স্যার ইনস্টল করছিলাম, এরপরে স্যার রান হয় নাই। ফ্রেন্ডের সাহায্য নিচ্ছি, তারপর অনেক কিছু করলাম স্যার, তারপর স্যার রান হইতেছে। মানে রান দিলে কি দেখায়? ওপেনই মানে স্যার ওপেনই হইতেছে না, বলে স্যার এন্ট্রি পয়েন্ট কুডন্ট ফাউন্ড, এরকম কিছু বলে। ওপেন না হলে তো তোমার অবশ্যই ইনস্টলে সমস্যা হয়েছে। তুমি দেখাও দেখি, স্ক্রিনটা শেয়ার দিয়ে। থামো, দেখি কি লিখছে, একটু পরে। তোমার কিছু ফাইল মিসিং হয়ে গেছে। আমরা যে ইনস্ট্রাকশন দিছিলাম ওই সেম ওইভাবে কি ইনস্টল করছো? জি স্যার, ওভাবেই করছি। একবার একটু কমপ্লিট আনইনস্টল দিও তো, হয়তো কিছু করাপ্টেড ফাইল থেকে গেছে। যে মানে টোটালি কোড ব্লকস আনইনস্টল দিও, যা যা ফাইল আছে সবকিছু রিমুভ করো কোড ব্লকস রিলেটেড, তারপরে আবার একটু ইনস্টল দিয়ে দেখো তো। আচ্ছা স্যার এখন আপাতত স্যার যদি আমি অ্যান্ড্রয়েডে করি। হ্যাঁ, সমস্যা নাই। আপাতত আপাতত অল্টারনেট কিছুতে করো, অ্যান্ড্রয়েডে করো অথবা পিসিতে অন্য কোনো ইয়েতে করো, অন্য কোনো তোমার কম্পাইলার ইউজ করতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তোমার স্ক্রিনটা অফ করো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোড ব্লকস ইউজ করে কিছু সি প্লাস প্লাস এর ইনস এন্ড আউটস কিছু জিনিসপত্র দেখছিলাম। ইন্ট্রোডাকশন দিছিলাম সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ নিয়ে, আর হচ্ছে কোড ব্লকসে জাস্ট একটা প্রোগ্রাম কিভাবে সি প্লাস প্লাস প্রোগ্রাম কিভাবে রান করতে হয় সেটা দেখছিলাম। আজকে শুরু করার আগেই সরি, এটা করে না, রেকর্ড দিই নেই। আচ্ছা, শুরুতে কোড ব্লকসটা একটু অন করি। আমরা লাস্ট ক্লাসে একটা জাস্ট এমটি ফাইল থেকে সি প্লাস প্লাস এ সেভ অ্যাজ করে আমরা জাস্ট বেসিক একটা সি আউট করছিলাম, জাস্ট আউটপুট প্রিন্ট করছিলাম, তাই না? তো আজকে একটু অন্যভাবে শুরু করতে চাই। যদিও তোমরা ওই আগে যেভাবে এমটি ফাইল দিয়ে করছিলাম ওইভাবে করতে পারি, আজকে অন্যভাবে একটু শুরু করতে চাই। এটার একটা কারণ আছে। এরপর থেকে এভাবেই করব। চাইলে তোমরা ওই গত ক্লাসে যেভাবে করছিলাম ওভাবে করতে পারো। মানে বেসিক্যালি কোড রান করাটাই মেন উদ্দেশ্য, ঠিকঠাক মতো হচ্ছে কিনা বা যাই হোক। তো গত ক্লাসে যেটা করছিলাম, ফাইলে যে নিউতে যে আমরা এমটি ফাইল অথবা ফাইল এটা দিয়ে করছিলাম, জাস্ট কিছুই ছিল না, ক্লিয়ার ফাঁকা স্ক্রিন, ফাঁকা টেক্সট এডিটর ছিল, ওখানে আমরা সব প্রোগ্রাম লিখছিলাম। আজকে যেটা করবো, আজকে একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে এখানে দেখো প্রজেক্ট একটা অপশন আছে,
নিউ প্রজেক্ট একটা আমরা ক্রিয়েট করব, অথবা তোমাদের যে হোম স্ক্রিন যেটা আছে এখানেও ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, এরকম কিছু জিনিস লেখা আছে। তো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিয়ে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্ট ক্রিয়েট করলে সুবিধা কি অসুবিধা কি, প্রজেক্টের ভিতরে যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করবে, এখানে দেখবা বাম সাইডে যে ম্যানেজমেন্ট ট্যাব আছে, ওপেন করলে দেখবে এখানে অটোমেটিক প্রজেক্ট ক্রিয়েট হয়ে আসছে, এবং এখানে এক প্রজেক্টের আন্ডারে অনেকগুলা সোর্স ফাইল বা বিভিন্ন ধরনের ফাইল তুমি এখানে ওপেন করে রাখতে পারো। সেটাতে যেটা সুবিধা সেটা হচ্ছে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলকে খুব ইজিলি লিংক করা যায়। যদিও আমাদের এই কোর্সে আমরা যেগুলা করব হয়তো খুব বেশি এরকম একটার সাথে আরেকটা লিংক করার সুযোগ নাই, অথবা করলেও হয়তো আমরা সিম্পলিসিটির জন্য এক জায়গাতেই সবকিছু লিখে রাখবো। বাট যখন তুমি টিম কাজ করবা, অথবা হয়তো মাল্টিপল কোনো মানে একটার সাথে আরেকটা রিলেটেড কিছু প্রোগ্রাম করবা, তখন হয়তো একটা প্রয়োজন হতে পারে। তো জাস্ট এটা দেখায় রাখা আর কি। তাহলে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিই। এরপরে দেখো ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিলে এখানে অনেক ধরনের টেমপ্লেট আসবে। এখানে চাইলে এমটি প্রজেক্টও দিতে পারো, একদম ফাঁকা জিনিস আসবে। আরো এখানে এআরএম প্রজেক্ট, কেভিআর প্রজেক্ট, কোড ব্লকস প্লাগইন, অনেক কিছু আছে, ঠিক আছে। এবং মোটামুটি যে কম্পাইলারে তুমি ইউজ করো না কেন, এখানে অনেক ধরনের প্রজেক্টই থাকবে, বা অনেক ধরনের ফাইল থাকবে আর কি, অনেক ধরনের টেমপ্লেট থাকবে। এখানে ক্যাটাগরিতে গেলে এখানেও দেখবে যে অনেক কিছু আছে। যাই হোক, তো আমরা এই কোর্সে মেইনলি যে টাইপের টেমপ্লেট ইউজ করা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো প্রজেক্টে যে কনসোল অ্যাপ্লিকেশন আমি সিলেক্ট করব। ওকে, তাহলে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে গো দিলাম। এখানে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পরে দেখো এখানে বলবে যে একটা কনসোল অ্যাপ্লিকেশন উইজার্ড তোমাকে গাইড করে নিয়ে যাবে কিসের পর কি সিলেক্ট করবে সেটা নিয়ে। ভালো কথা, নেক্সট দিলাম। এখানে শুরুতেই বলছে আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই। চাইলে সিও সিলেক্ট করতে পারি, চাইলে সি প্লাস প্লাস সিলেক্ট করতে পারি। গতদিন কিন্তু বলছিলাম এমটি ফাইল যখন তুমি ক্রিয়েট করবে তখন সেভ দিলে কিন্তু বাই ডিফল্ট ওটা কোড ব্লক সি তে সেভ করবে, এক্সটেনশনটা ডট সি থাকবে। তোমাকে কিন্তু সি প্লাস প্লাস এ কোড করার জন্য আগেই ওটাকে সেভ অ্যাজ করে ডট সিপিপি করে নিতে হবে, যাতে তুমি কম্পাইলারকে বোঝাতে পারো যে তুমি সি প্লাস প্লাস এর প্রোগ্রামিংটা করছো। তো কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যখন উইজার্ড দিয়ে করবা, এখানে তোমাকে আগে থেকেই বাই ডিফল্ট সি প্লাস প্লাস হয়ে থাকছে, সেটা ছাড়া তুমি এখানে সিলেক্ট করতে পারছো তুমি কোনটাতে কোড করতে চাও। তো সি প্লাস প্লাস সিলেক্ট করলাম। এরপরে প্রজেক্টের ডিটেইলস দিতে বলবে। প্রজেক্টের টাইটেল কি, তুমি কোন লোকেশনে সেভ করতে চাও, প্রজেক্টের ফাইল নেম কি, লোকেশনটা তোমাদের সুবিধা মতো সেভ করে নিবা। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তাহলে এখানে দেখো এই সোর্সটা দেখাই দিবে তোমাদের কোন জায়গায় সেভ হচ্ছে। প্রজেক্টের টাইটেল দিই লেকচার 2, ঠিক আছে। নেক্সট দিলাম। এখন দেখো নেক্সট দিলে এরপর তোমাকে বলবে হচ্ছে কম্পাইলার সিলেক্ট করতে। দেখো বলছে হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য কম্পাইলার টু ইউজ এন্ড হুইচ কনফিগারেশনস ইউ ওয়ান্ট এনেবলড ইন ইউর প্রজেক্ট। এইখানে দেখো ডিবাগ কনফিগারেশন, ইউজ কনফিগারেশন এগুলো যা আছে বাই ডিফল্ট তাই থাকুক, সমস্যা নেই। কম্পাইলারে দেখো এখানে সিলেক্ট হয়েছে বাই ডিফল্ট জিএনইউ জিসিসি কম্পাইলার। এটা যদি ড্রপ ডাউনে যাও দেখো এখানে অনেক কিছু আসবে, ঠিক আছে, অনেক কিছু আসবে। এর মধ্যে দেখো মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস আসছে, বোল্ডার সি প্লাস প্লাস আসছে, এলসিসি কম্পাইলার, আরো অনেক জিএনইউ জিসিসি, আরো অনেক টাইপের টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেটের জন্য আলাদা আলাদা কম্পাইলার আছে। যাই হোক, তো এর মধ্যে কিছু আছে হচ্ছে তোমার কোড ব্লকস এর নিজস্ব কম্পাইলার, কিছু আছে তোমার মাইক্রোসফটের উইন্ডোজ যেহেতু ইউজ করছো ওখানে তোমার প্রি ইনস্টলড হয়ে আছে, আরো বিভিন্ন টাইপের কম্পাইলার। এখানে কিন্তু তোমার কম্পিউটারে যা যা আছে এখানে সবকিছু দেখাবে। তো বাই ডিফল্ট জিএনইউ জিসিসি কম্পাইলার যেটা আছে আমরা এটাই রাখবো, এবং এটা হচ্ছে সি প্লাস প্লাস এর
নিজস্ব কম্পাইলার। তুমি এমনিতেও যখন এমটি ফাইলে যখন .cpp করে তুমি যখন রান করবে তখনও কিন্তু কম্পাইলার হিসেবে বাই ডিফল্ট জিএনইউ জিসিসি সিলেক্টেড হয়ে থাকবে, ওটা তুমি দেখতে পাবে না, বাট অ্যাকচুয়ালি এটা রান করবে। এটা কোড ব্লকস এর নিজস্ব কম্পাইলার এবং এটা ইউজ করার একটা অ্যাডেড বেনিফিটও আছে। তুমি যা টেক্সট এডিট করবা, যা ডিবাগিং হবে, যা এখানে রান হবে সবকিছু তোমার কোড ব্লকস এর ভিতরেই থাকবে, বাইরে যাওয়া লাগবে না, অপারেটিং সিস্টেমে যাওয়া লাগবে না বা অন্য কোথাও যাওয়া লাগবে না। যেটা আমরা ভিজুয়াল সি প্লাস প্লাস আগে যখন ইউজ করতাম ওটার কিন্তু একটা সমস্যা ছিল, তখন কিন্তু আবার ওই রান হওয়ার সময় আবার ভিজুয়াল মাইক্রোসফটের কম্পাইলার ইউজ করা লাগতো। যাই হোক, ভিজুয়াল সি প্লাস প্লাস মাইক্রোসফটের, বাট একটা জায়গার মধ্যে সবকিছু থাকতো না। আচ্ছা, যাই হোক, তাহলে এটাতে আমরা ফিনিশ করলাম। এখন দেখো টেক্সট এডিটরটা চলে গেছে। এখানে চাইলে আবার নিউ এমটি ফাইল এই প্রজেক্টের আন্ডারে ক্রিয়েট করতে পারো, বাট ক্রিয়েট করলে অনেকের একটা সমস্যা হবে, আমি একটু করে দেখাই। আচ্ছা, ঠিক আছে, অ্যাক্টিভ প্রজেক্টের মধ্যে আমি ক্রিয়েট করলাম। এখানে আমি test.cpp সেভ দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো আমি একটা জাস্ট গত দিনটাই লিখি। এখানে আমি ইচ্ছে করে দেখাচ্ছি, এখানে একটা ভুল হবে। ইন্টারফেসটা একটু জুম ইন করলে ভালো হয় স্যার। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ধরো সি আউট লিখলাম C204, ঠিক আছে, আর কিছু লিখলাম না, এটুকু জাস্ট টেস্ট করার জন্য। দেখো এখন একটা ঝামেলা হওয়ার কথা এখানে। দেখো এখানে এরর দেখাচ্ছে, আমি কিন্তু এখানে কোডিং এ কোনো কিছু ভুল করি নাই, বাট স্টিল এরর দেখাচ্ছে। আমি যদি এখানে কমান্ড উইন্ডোটা একটু দেখি, দেখো কি লিখছে এখানে, বলছে হচ্ছে মাল্টিপল ডেফিনেশন অফ মেইন। কি কারণে এটা হলো, আমি যেহেতু এটা টেমপ্লেট ইউজ করছি, এখানে দেখো এই যে ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্কস্পেসের মধ্যে যে লেকচার 2 যে প্রজেক্টটা ক্রিয়েট করছি এখানে, এইটার ভিতর দেখো সোর্সেস একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সোর্সেস এর মধ্যে যা যা এই প্রজেক্টের আন্ডারে যা যা ফাইল আছে সবগুলাই পাবা। যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, দেখো আমি কিন্তু এই যে টেস্ট সিপিপি একটা করছিলাম, একটা ফাইল সেভ করছিলাম এমটি ফাইল, বাট এখানে কিন্তু আরেকটা ফাইল main.cpp আগে থেকে ক্রিয়েট হয়ে বসে আছে। এটা যেহেতু টেমপ্লেট ইউজ করছি এই কারণে এটা আসছে। এবং মেইন এর মধ্যে একটু যাই, দেখো মেইন এর মধ্যে যদি যাই, দেখো এখানে এটা কিন্তু আমি লিখিনি, এটা কিন্তু বাই ডিফল্ট এটা হয়ে আছে যেহেতু টেমপ্লেট ইউজ করছিলাম। এবং টেমপ্লেট অনুযায়ী এখানে এর ভিতরেও একটা মেইন ফাংশন আছে, এর ভিতরেও একটা হ্যালো ওয়ার্ল্ড আছে। আচ্ছা, যাই হোক, আমি এটাকে এবার একটু মুছে দিই, দেখি কি হয়। ঠিক আছে, এবার আমি এখানে রান দিই, দেখো কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে পার্থক্য কি হলো, আগের বার কেন হলো না, সমস্যাটা কোন জায়গায় কেউ বলতে পারবা? স্যার আগে একটা মেইন ফাংশন ক্রিয়েট করা ছিল স্যার, ওইটা Exactly. যেহেতু হ্যাঁ, এক্স্যাক্টলি, মেইন ফাংশন কিন্তু আগে থেকে ক্রিয়েট করা ছিল। এবং গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম আমার একটা সি প্লাস প্লাস প্রোগ্রামে একটার বেশি মেইন ফাংশন ইউজ করা যাবে না। ঠিক আছে, এইখানে মেইন ফাংশন হয়ে গেছে কয়টা, দুইটা মেইন ফাংশন হয়ে গেছে, এই কারণে আর রান হচ্ছে না, এরর দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা করার সময় কেয়ারফুল, দুইটা মেইন ফাংশন হলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, যখন টেমপ্লেট ইউজ করবো তখন দেখা যাবে, মানে এটা হয়তো অনেকে রান করতে হবে, এমটি ফাইল দিয়ে রান করতে থাকবে, দেখবে রান হচ্ছে না, বুঝতে পারবে না কি সমস্যা। এটা সমস্যা হচ্ছে একটা মেইন ফাংশন এখানে ক্রিয়েট হয়ে আছে। যাই হোক, তাহলে এটাকে আমি তাহলে যদি স্যার মানে কোনটা থেকে কোনটা লিঙ্ক আপ করতে হবে, মানে এই এখন যেমন test.cpp দিয়েছেন স্যার, ওই সকল ফাইলের ক্ষেত্রে তখন তো আমার মেইন ফাংশনটা ইউজ করার প্রয়োজন পড়তেছে না, না না, মেইন ফাংশন ইউজ করতে দিয়ে পারবো ভুল না হচ্ছে। তখন। হ্যাঁ হ্যাঁ, তখন মেইন ফাংশন ইউজ করতে পারবো না, তখন চাইলে আমরা যখন ফাংশনে যাব তখন দেখবো যে আমরা কিন্তু এই অন্য জায়গাতে তুমি অন্য ফাংশন লিখে রাখতে পারো। ঠিক আছে, ধরো
ফাংশনের কথা বলছিলাম কিনা লাস্ট ক্লাসে, ধরো একটা ফাংশন তোমার বারবার ইউজ করা লাগছে, এখানে ধরো মেইন ফাংশনের ভিতর তোমার অন্য একটা ফাংশন কল করা লাগছে, ধরো একটা নাম্বারের কিউব করতে চাও বা স্কোয়ার করতে চাও, বারবার ওই নাম্বারটাকে তোমার ওই কোডটা বারবার না লিখে জাস্ট একটা ফাংশনের ভিতর প্যারামিটার হিসেবে যখন একটা ভ্যারিয়েবলকে দিয়ে দিবা, জাস্ট ওইটাকে স্কোয়ার করে ওইটাকে রিটার্ন করবে। এরকম যদি হয় তাহলে ওই একটা ফাংশন যদি তুমি লিখে রাখো তাহলে ওটা বারবার আর ওই সেম কোডটা লেখার দরকার পড়ছে না। এখন এই এই ফাংশনটা তুমি চাইলে একটা ফাইলের ভিতরে লিখতে পারো, কিন্তু এরকম ধরো ধরো 50টা এরকম ফাংশন লেখা লাগছে তোমার, তো বারবার ওই একই ফাংশন লেখাটা তো এখানে অনেক বড়, বারবার লেখা ভুল বললাম, ধরো এখানে ওই ফাংশনটা 50টা ফাংশন যদি লেখা থাকে তোমার মেইন যে বডি ওইটাই দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছ না। সো এরকম এক্সটেনশন আরো কিছু ফাইল তুমি এখানে লিখে রাখলাম কোড, জাস্ট এখানে মেইন ফাংশনের ভিতর যখন কাজ করবে ওখান থেকে জাস্ট কল করে দিলে, একই প্রজেক্টের আন্ডারে থাকলে তখন আর সমস্যা হবে না। হচ্ছে এই কারণে হচ্ছে প্রজেক্টের আন্ডারে তোমার মাল্টিপল ফাইল ইউজ করা। বাট ওই যে এখানে যেটা বললাম, এই ক্লাসের জন্য তো আমরা অত হিউজ 5000 লাইনের কোড তো আর লিখবো না, বাট তোমাদেরকে তারপরে দেখা রাখা। যাই হোক, চাইলে টেমপ্লেট ইউজ করতে পারো, চাইলে গত ক্লাসে যেভাবে বলছিলাম ওইভাবে ইউজ করতে পারো। টেমপ্লেট যদি ইউজ করো তাহলে হয়তো একটু তোমার এই ফরম্যাটটা তাড়াতাড়ি রেডি হয়ে স্যার যাবে। এইখানে এন্ড ওয়ান এর আগে যে স্যার ওই যে দুইটা হচ্ছে লেস দেন চিহ্ন দেওয়া আছে, স্যার এটা আসলে কি বোঝাইছে এখানে? এটা তো আউটপুট অপারেটর, এন্ড ওয়ান না, এটা এল, এন্ড এল। এটা দেখাবো আজকে আবার, এন্ড লাইন বোঝায় এটাকে। আমরা যে রান দিই তাহলে বুঝতে পারবা। এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা লাইন গ্যাপ আছে, তারপর বলছে প্রসেস রিটার্ন। এটাকে যদি আমি এন্ড এল মানে এন্ড লাইনটা কেটে দিই, এবার দেখো কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড এর পরে প্রসেস রিটার্ন, ওই একটা লাইন যে গ্যাপ ছিল ওইটা আর আসছে না। ঠিক আছে, সো ইএনডিএল টা হচ্ছে এন্ড লাইন কমান্ড, সি আউট এর পরে যদি থাকে। আর এই লেস দেন, দুইটা লেস দেন চিহ্ন যেটা, এটা গত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে আউটপুট অপারেটর। সি আউট এর সাথে এই দুইটা লেস দেন সাইন থাকলে এরপরে যা থাকবে সেটা কম্পাইলার আউটপুট করবে। ওকে, এখন এইটাকে গত ক্লাসে আমি এক লাইনে এই অংশটুকু পর্যন্ত দেখাইছিলাম। এখন এইখানে চাইলে ধরো এন্ডেল না দিয়ে ধরো এখানে আমি আবার দিলাম ওয়েলকাম টু C204। ঠিক আছে, এখন আচ্ছা এখানে একটা নিউ লাইন দিয়ে রাখি। এখন যদি আমি রান দিই, দেখো হ্যালো ওয়ার্ল্ড এর পরে তারপর ওয়েলকাম টু C204 আসছে। অর্থাৎ এই এরপরে যদি আমি আরো তোমার যে আউটপুট অপারেটর ইউজ করে আরো কিছু প্রিন্ট করতে চাই সেটাও হবে। ঠিক আছে, দেখি ইএনডিএল যদি দিয়ে রাখি, দেখো এবার রান দিলে তাহলে ফার্স্ট প্রথম আউটপুট অপারেটরের জন্য তোমার হ্যালো ওয়ার্ল্ড এইটুকু প্রিন্ট হয়েছে, তারপর এটার জন্য ওয়েলকাম টু C204, তারপর এন্ড লাইনের জন্য একটা লাইন স্পেস আসছে। ঠিক আছে, তো এরকম আউটপুট অপারেটর এক লাইনে তুমি একবার সি আউট কমান্ড দিয়ে চাইলে মাল্টিপল লাইন যদি আউটপুট দেখতে চাও তাহলে এরকম তুমি পাশাপাশি লিখতে পারো। আবার চাইলে এই সেম কাজই হবে যদি তুমি এইখানে জাস্ট এটাকে শেষ করে দিয়ে এখানে আরেকটা সি আউট দাও, একই কাজই হবে। ঠিক আছে, একই জিনিসই কিন্তু আসছে, জাস্ট পার্থক্যটা কোথায়, তুমি এখানে এক লাইনে লিখলে তোমার হয়তো একটু মোর এফিশিয়েন্ট হলো কোডটা। ঠিক আছে, কোড সবসময় চেষ্টা করবে যত এফিশিয়েন্ট রাখা যায় তত এফিশিয়েন্ট রাখার, জিনিসটা তোমার ইউজ করে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয়, সবকিছুই সুবিধা হয়। এবং এই ফরম্যাটিংটা ঠিক রাখার চেষ্টা করবা। যেমন দেখো এই দেখো এখানে কি হয়েছে, হেডার ফাইল গুলা শুরুতে মেনশন করবা, তারপরে যে ইউজিং নেমস প্রিফিক্সটা ফিক্স করবা, তারপরে একটা এন্টার দিয়ে, তারপরে একটা এন্টার দিয়ে তুমি ফাংশন গুলা লিখবা। আরো কিছু জিনিসের মধ্যে অ্যাড হতে পারে ফাংশন বা ক্লাসে যখন যাব তখন আমরা দেখবো। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট যখন দিবা তারপরে একটা ট্যাব ডানে সরে যাবা, এটা অবশ্য অটোমেটিকই এখানে চলে আসবে। যেমন আমি একটু দেখাই, ধরো এখানে যদি আমি এন্টার দিই দেখো অটোমেটিক কিন্তু ডানে চলে যাচ্ছে। এখানে যদি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মানে প্রোগ্রামের বডির ভিতরে আবার আমি যখন লুপ বা কন্ডিশন ওগুলো যখন দেখবো নেক্সট ক্লাস থেকে তখন দেখবা যে এক বডির ভিতরে আবার মানে আরেকটা বডি থাকবে হয়তো। সো এরকম এই ইন্ডেন্টেশন গুলো মেনটেন করবা, তাহলে দেখতে সুবিধা হবে আর কি।
কোড ব্লকসে একটা সুবিধা আছে যে যে যেটা করলাম না এখানে, যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সাথে সাথে ও অটো ইন্ডেন্ট হয়ে গেল। এই জিনিসগুলা কিন্তু অন্য অনেক কম্পাইলারে আবার হয় না। যাই হোক, স্যার প্রতিটা লাইনের জন্য কি সি আউট অপারেটরটা দিতে হবে? মানে না একটু না আগে যে না, হ্যালো ওয়ার্ল্ড এর পরে লিখলেন, আমি যদি ওখানে আরেকটা সি আউট অপারেটর না দিই তাহলে? এখানে হ্যাঁ এখন বলো। জি স্যার, হ্যালো এখানে হ্যালো হচ্ছে ওয়ার্ল্ড। সেকেন্ড লাইনে তো সি আউট তারপর হচ্ছে অপারেটরটা দিয়েছেন, হুম, এটা দিব না, একই লাইনে লিখবো আর হচ্ছে স্ল্যাশ এনটা দিব। হ্যাঁ দিতে পারো তো, ওটা তো আগে তো এরকমই ছিল, আগে তো এরকমই ছিল। আর তো স্যার এটা যদি এটাও সি আউট অপারেটরটাও দিব না, মানে এই যে ইয়েটাই। এটা না স্যার, তার পাশেরটা আউটপুট অপারেটর। এটা জি স্যার, এটা না দিলে তো তোমার হবে না তো, তোমার তো সি এটাটা আউটের না, সাথে। ওয়েলকাম টু সি 204 এটা না 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 লাগিয়ে না, দিব। ও আচ্ছা সেটা তো এখানে হ্যাঁ, এখানে যদি তুমি এটাকে তুমি কম্বাইন করে দাও তাহলে কোনো সমস্যা নাই, একই জিনিসই আসবে। আহ এটা তো আমি দিছি হচ্ছে যখন তোমার ডিফারেন্ট জিনিস আউটপুট করা লাগবে তখন তুমি আলাদা করবে। এটা তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে জিনিসটা চেঞ্জ হয়। এখানে তুমি আলাদা মানে একটা কমান্ডের মধ্যে, একটা ইনভার্টেড কমান্ডের মধ্যে, একটা কোটেশন মার্কের মধ্যে যদি তুমি তোমার ডিজায়ার্ড আউটপুট পেতে পারো তাহলে অবশ্যই দিবা, না কোনো সমস্যা নাই। বাট যদি তোমার মনে হয় যে না আমার আলাদা আলাদা জিনিস দরকার, সেই ক্ষেত্রে তোমার দেওয়া লাগবে। আমি এখনই প্রথমে একটা কোড লিখি তাহলে বুঝতে পারবা। আমরা আউটপুট অপারেটর লাস্ট ক্লাসে দেখছিলাম, আজকে আমরা ইনপুট অপারেটরটা দেখে শুরু করতে চাই। ইনপুট অপারেটরটা কি করবে, আউটপুট অপারেটর কি করছে তোমাকে স্ক্রিনে তোমাকে ডিসপ্লে করে দেখাচ্ছে, তুমি যা ডিসপ্লে করতে বলছো বা যা ওর প্রসেস করা হয়েছে সেই জিনিসটা আউটপুট অপারেটর পর যা থাকছে সে ডিসপ্লে করে দেখাচ্ছে। এখন আমি, তোমরা সি করে আসছো তাই না? সিতে তোমার আউটপুট অপারেটর ছিল প্রিন্ট এফ, আর ইনপুট অপারেটর ছিল হচ্ছে তোমাদের মনে আছে স্ক্যান এফ। scanf। হ্যাঁ, স্ক্যান এফ দিয়ে কিছু কোড লেখা লাগতো, তাহলে হচ্ছে যে ইউজারের কাছে ধরো কোনো ভ্যারিয়েবল যদি ডিক্লেয়ার থাকতো ওই ভ্যারিয়েবলের কাছে তোমার কিছু ভ্যালু ইনপুট দিত। তো এখানেও সেই কাজই করতে চাই। তো এখন ইনপুট যদি আমি নিতে চাই, ইনপুট নিলে আগে তাহলে কি করতে হবে, কোন একটা মেমোরি আমাকে অ্যালোকেট করতে হবে যে জায়গায় আমি ইনপুটটা নিব। তাহলে মেমোরি অ্যালোকেট করা আবার কি বোঝায়, আমি ডাটাতে আসবো, আমি জাস্ট ইনপুট অপারেটরটা দেখাই নিয়ে তারপরে ডাটার মেমোরি কিরকম হয় ওই জিনিসগুলোতে আসতেছি। তো ইনপুট অপারেটরটা জাস্ট একটা আউটপুট অপারেটরের মতোই, জাস্ট রিভার্স। সি আউট ছিল না আউটপুটের জন্য, ইনপুটের জন্য লিখবো সি ইন। ওকে, আর লেস দেন সাইন ছিল, এবার দিব গ্রেটার দেন সাইন। আচ্ছা আগে একটা কাজ করে আসি, যেটা বললাম আমাকে একটা মেমোরি অ্যালোকেট করতে হবে যেখানে ইনপুটটা নিব। তাহলে আহ, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে ধরো এ বি, ধরো দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আমি এখানে, ঠিক আছে? বা অর্থাৎ দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার মানে ডিফাইন করলাম বলি। দুইটা ভ্যারিয়েবল ডিফাইন করার অর্থ হচ্ছে এখন ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল নাম এ এবং বি, এই দুইটা নামে কম্পাইলার তোমার কম্পিউটারে কিছু মেমোরি স্পেস ক্রিয়েট করে ফেলবে। এটা টাইপ করছে তো, তোমার ডাটা টাইপের উপর ভ্যারি করবে যে কতখানি মেমোরি স্পেস সে নিবে। যেমন ইন্টিজার ডেটা টাইপের জন্য 4 বাইট স্পেস নিবে, ঠিক আছে? 4 বাইট, কিলোবাইট মেগাবাইট না, কিন্তু এটা খুবই ছোট স্পেস, বুঝতে পারতেছো, জাস্ট বাইট, 4 বাইট, ঠিক আছে? এটার সাইজটা আমি একটু পরে দেখাচ্ছি আবার। তাহলে যাই হোক, এখানে আমি দুইটা মেমোরি স্পেস অ্যালোকেট করলাম। এখন সি ইন দিয়ে আমি এ নিলাম। তাহলে এখন যখন তোমার কম্পাইলারকে রান দিবা, এই লাইন এক্সিকিউট করার পরে কি চাইবে, তোমাকে একটা ইনপুট দিতে হবে, একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দিতে হবে। এখন তোমার ইউজার তো জানে না যে তোমাকে ইন্টিজার ভ্যালু, যখন প্রোগ্রামটা রান হবে তখন তো ও কিছু দেখতে পাবে না। এটা যদি আমি রান দিই, দেখো রান কিন্তু হবে, এবং রান হওয়ার পরে কিছুই লেখা আসছে না। এখন ধরো আমি একটা ইনপুট দিলাম 2, শেষ, আর কিছুই দেখাচ্ছে না। সো এই যে 2টা ইনপুট দিলাম, এটা অ্যাকচুয়ালি এর ভিতরে স্টোর হয়ে আছে, বাট তুমি কোনো কিছু আউটপুট দেখতে চাওনি, প্রোগ্রামকে আর কিছু করতে বলোনি, ওই টার্মিনেট হয়ে গেছে এখানে। তাহলে ইউজারকে বোঝানোর জন্য এখানে একটা সি আউট দিয়ে আমি বলে রাখি
এন্টার টু ইন্টিজার্স, একটা লাইন গ্যাপ দিলাম যাতে পরে সুবিধা হয়। তাহলে সি ইন এ দিলাম, পরে চাইলে আরেকটা সি ইন দিয়ে বি দিতে পারি, অথবা এখানেও আগের বারের মতোই বি ইউজ করতে পারি। ঠিক আছে, একটা মিনিট ওয়েট করো, আমার একটা ফোন আসছে একটু। স্যার আমি যে একটু ক্লাস নিতে স্যার, আজকে আমার সকাল বিকেল ক্লাস আছে স্যার, আমি আসলে আচ্ছা স্যার আমি একটু কালকে দেখবো না তাহলে স্যার, আজকে আমার ওই বিকাল পর্যন্ত ক্লাস আছে স্যার। সরি, আচ্ছা আমরা আবার কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম, এই আউটপুটের মতো ইনপুটও চাইলে এক লাইনে তুমি মাল্টিপল ইনপুট ইউজারের কাছে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার যে ইনপুটটা নিলাম সেই ইনপুটটা ঠিকঠাক মতো আসছে কিনা এটা একটু দেখি। স্যার এখানে a, b দিলে কি হইতো? না, এ কমা বি দিলে এখানে হবে না। এ কমা বি দিলে এখানে হবে না, এখানে ইভেন সি আউটের মধ্যেও তুমি কমা দিয়ে কিন্তু দিতে পারবে না। তুমি যখনই মাল্টিপল জিনিস তুমি ইনপুট বা আউটপুট যাই দিতে চাও না কেন, তোমাকে এই অপারেটর ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে কমা দেওয়ার কোনো সুযোগ নেই। স্যার এন্ড দেওয়া যাবে? এন্ড? না 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 না, এন্ডও দিতে পারবে না। স্যার এখানে সি ইনপুটের ক্ষেত্রে আমরা আসলে গ্রেটার দেন সাইন ইউজ করতেছি, আসলে এগুলোর স্পেসিফিক কারণটা কি? গ্রেটার দেন সাইন তো না, এখানে দুইটা তোমার সাইনটাকে আমরা লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইনের সাথে পরিচিত, তাই এরকম বলতেছি। জিনিসটা তো এরকম না। এটা তো জাস্ট তোমার গ্রামার আর কি, সিনট্যাক্স। তোমার হচ্ছে ওই আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, তোমার সি তে প্রিন্টএফ এর পরে একটা %d এরকম জিনিসপত্র ছিল না, ওইটা ইউজ করার কি কারণ ছিল? ওইটাও তো অ্যাকচুয়ালি মানে তোমার বোঝানোর জন্য। এইটা জিনিসটা আসছে হচ্ছে এইভাবে, এটা দেখো, এটার ডিরেকশনটা বোঝাচ্ছে হচ্ছে তুমি এখানে যা লিখতেছো ওটা আমাকে সি আউটের দিকে, আমার ডিরেকশনটা কিন্তু সি আউটের দিকে, অর্থাৎ এটা বোঝাচ্ছে হচ্ছে আমার আউটপুটটা দেখাও। আর সি ইন এরও হচ্ছে এটার অ্যারো ডিরেকশনটা দেখো, এটা হচ্ছে ইনপুটটাকে অ্যারো ডিরেকশন বোঝাচ্ছে হচ্ছে এর ভিতরে স্টোর করার জন্য। এই কনসেপ্ট থেকে হয়তো বা আসছে, বাট এটা লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইন এরকম কিছু না, কিন্তু এটা হচ্ছে দুইটা সাইন মিলে তোমার অপারেটর বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আউটপুটে দেখি আমি যেটা ইনপুট দিলাম সেটা ঠিকঠাক মতো আসছে কিনা। আমি এখানে কি করছি বুঝতে পারো নাকি দেখো, নিউ লাইন দিয়ে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা এখানে তাহলে কি করবে, ইনপুট নেওয়ার পরে যখন এন্টার করবা তখন শুরুতে এই অংশটা তো হুবহু প্রিন্ট করবে, এই তোমার ইনভার্টেড কমার মধ্যে যা যা আছে কোনো কিছু চিন্তা না করে এটাকে প্রিন্ট করবে। তুমি যা লেখো না কেন, ও এখানে কোনো মানে ক্যালকুলেশন কিচ্ছু করবে না, এখানে যা আছে তাই প্রিন্ট করবে। যদি এরকম কোনো এসকেপ সিকোয়েন্স থাকে সেগুলা অনুযায়ী কাজ করবে। নিউ লাইন থাকলে নিউ লাইন, ট্যাব দিলে ট্যাব, কোনো স্পেসিফিক কোনো মার্ক থাকলে সেটা প্রিন্ট আউট করবে। সোজা কথা এই ইনভার্টেড কমার মধ্যে যা যা আছে তাই প্রিন্ট করবে। ঠিক আছে, ইনভার্টেড কমা না ডাবল কোটেশনের মধ্যে আর কি। তাহলে এ ইকুয়াল টু এটা যা আছে তাই প্রিন্ট করলো। এরপরে যখন আমি এ দিলাম, দেখো এখানে কিন্তু আর কোনো এই যে তোমার ডাবল কোটেশন ইউজ করিনি, অর্থাৎ এইখানে যেটা আছে এটা কিন্তু আমার এই ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটা কিন্তু এখানে আমার করবে, আউটপুটে প্রিন্ট করবে। ঠিক আছে, সিমিলারলি তারপরে একটা নিউ লাইন প্রিন্ট করবে, তারপরে এটুকু প্রিন্ট করবে, তারপরে এখানেও কোনো ডাবল কোট নাই, এখানে বি ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে। ঠিক আছে, তারপরে এন্ড লাইন দিয়ে দিলাম। আচ্ছা এটা কিন্তু এন্ড ওয়ান না, আবার বলছি END1 না, ENDL। ঠিক আছে, এন্ড লাইন। এবার তাহলে বিল্ড এন্ড রান করি, দেখি কি আসে। এখন বলছে আবার এন্টার টু ইন্টিজার্স, ধরো দিলাম 5 দিলাম, এন্টার করলাম 8 দিলাম। এরপরে আউটপুটের জন্য যে অংশটুকু ছিল a = 5 b = 8, তারপরে এন্ড লাইনের জন্য একটা এন্টার দিয়ে
প্রসেস টার্মিনেট হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন দেখো আমি এটাকে আবার রান দিই। রান দিয়ে আমি এখানে বলছি দুইটা ইন্টিজার ইনপুট দিতে। আমি ধরো এখানে দিলাম হচ্ছে 1.3। 1.3 কি ইন্টিজার? নো স্যার। না স্যার, ফ্লোটিং পয়েন্ট। এটা তো একটা ফ্লোট টাইপ ভ্যারিয়েবল, তাই না? মানে ফ্র্যাকশন, ফ্লোট বলো বা ডবল বলো, যাই বলো না কেন। এখন এটাকে যদি আমি এন্টার দিই, পরে আরেকটা নেওয়ার কথা, বাট নিবে না। দেখো এখন কি হয়েছে, দেখো আমার এইখানে এন্টার করার সাথে সাথে আর সেকেন্ড ইনপুটটা তো নেয়নি, আউটপুট গুলা রান হয়েছে এবং এখানে a ইকুয়ালস টু 1 নিছে, b এর ভ্যালু 0 আসছে। এখানে যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রথম ইনপুটটা আমার কথা ছিল এর যে ইন্টিজার পার্টটুকু সেটা স্টোর করছে, তারপরে আর কিছু রান হয়নি, প্রসেসটা এখানে টার্মিনেট হয়ে যাবে, কারণ এখানে তুমি ভুল করছো। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের মধ্যে আমি ডিক্লেয়ার করছিলাম কি হিসাবে, ইন্টিজার হিসাবে, a এবং b দুটাকেই। তাহলে a কে ইন্টিজার হিসাবে মেমোরিটা অ্যালোকেট করে আমি ওখানে ওর ভিতর স্টোর করতে যাচ্ছি ইন্টিজার ছাড়া অন্য কিছু। এই কারণে ও কিন্তু আর পরে কোনো কিছুতে যায় নাই। সো প্রোগ্রাম রান হচ্ছে, রান হওয়ার আগে এরর দেখাচ্ছে না, বাট ভিতরে যে তুমি যে ইনপুট যদি ভুল দাও সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি টার্মিনেট হয়ে যাবে। এবং প্রথমটার যে ইন্টিজার পার্টটা ওটা স্টোর হচ্ছে, পরেরটার মধ্যে জাস্ট একটা গার্বেজ ভ্যালু স্টোর হচ্ছে, অথবা এখানে 0 স্টোর হয়ে আছে। যাই হোক, তুমি ডিজায়ার্ড রেজাল্ট পাবা না আর কি। ঠিক আছে, তাহলে এখানে এটা স্যার, কিন্তু এখানে আমরা এটা কিন্তু হ্যাঁ বলো। সি আউটপুটে যে ওই যে স্যার সি আউটপুটটা কমান্ড দেওয়ার পরে স্যার যে ইনভার্টেড কমার ভিতরে এ ইকুয়াল টু দিয়েছে, তারপরে ওইটা দিয়েছে, ওইগুলো স্যার আসলে মানে ওইভাবে কেন দিয়েছে? এটা জাস্ট তোমাদের আউটপুট বোঝার জন্য। এটা না দিলে কি হয় দেখো, আমি অংশটুকুকে হাইড করে দিই, এবার দেখো কি হয়। কি সমস্যা হলো? দুইবার অপারেটর দিয়ে দিছে। এবার দেখো আবার দিই 2 5, যে সমস্যা কিছুই হয়নি। এই 2 আর 5 ইনপুট নেওয়ার পরে আউটপুট দেখানোর সময় তোমার a এর ভ্যালুটা 2 দিছে, বাট এখানে ইউজারের বুঝতে অ্যাকচুয়ালি অসুবিধা হবে যে এটা কিসের ভ্যালু। এটা যে a এর ভ্যালু এটা বোঝানোর জন্য ওখানে ওই যে a ইকুয়াল টু টা লিখে দিছিলাম, যেটা পরেরটাতে আসে। দেখো পরেরটা কিন্তু আমি যেহেতু এখনো কমেন্টিং করিনি, মানে এটা কিন্তু এখনো প্রিন্ট হচ্ছে, এই কারণে এই b ইকুয়ালস টু 5 টা দেখাচ্ছে। এই জন্য জাস্ট বোঝার সুবিধার জন্য, অন্য কোনো কারণে এটা দেওয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এরপরে ধরো আমি স্যার, হ্যাঁ বলো। আচ্ছা আমরা যে সি ইনপুট এন্ড সি আউটপুট দিচ্ছি, তারপর যে গ্রেটার দেন লেস দেন সাইন দিচ্ছি, এর মধ্যে স্পেসে কি স্পেস যদি আমরা বাই চান্স রেখে দিই তাহলে কি সমস্যা হবে? সমস্যা নাই, এখানে সমস্যা নাই, না না সমস্যা নাই। এখানে যদি আচ্ছা। স্পেস দাও, এটা যদি তুমি বাম সাইডে নিয়ে আসো, উপরে নিয়ে আসো, যা ইচ্ছা তাই করে, কোনো সমস্যা নাই। এখানে কি করলাম আমি, আচ্ছা এখানে তুমি আবার কি সমস্যা হলো? স্যার ইন্টেলের পর আবার দুইটা স্যার দেখছি। এখানে তুমি যা ইচ্ছা করো, এটা কোনো সমস্যা নেই। গত ক্লাসে বলছিলাম সি প্লাস প্লাসে তোমার ফরম্যাটিং এর জন্য কোনো সমস্যা হবে না, বাট আপার কেস লোয়ার কেস লেটার ইউজ করলে সমস্যা হবে। ঠিক আছে, বাট এইভাবে লিখবা না, এইভাবে লিখলে তোমার জিনিসটা পরে যদি ভুলভাল থাকে তখন কিন্তু খুঁজে বের করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সো চেষ্টা করবে ঠিকঠাক মতো লেখা। আর তোমার স্পেস যদি দাও, এখানে যেমন স্পেস দিছি, এখানে আরো তুমি স্পেস দাও, তাহলে স্পেস দিলে ওগুলো কোনো সমস্যা নেই, ওগুলোকে ইগনোর করে চলে যাবে, সমস্যা নেই। বাট সাইন যদি তুমি ভুল দাও, সিনট্যাক্সে এরর থাকলে তখন কিন্তু রান হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম, এরপরে আমি যেটা বলছিলাম, এখানে এ দিছিলাম, জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা আউটপুট করছে। এখানে তুমি যদি চাও, ধরো 2 যোগ 5 দিলাম, 2 প্লাস 5। এবার যদি রান দিই, দেখো কি হয়, 5 6 সবকিছুই হয়েছে। লাস্টে এন্ডেলের পরে একটা জাস্ট এক্সপ্রেশন আমি ইভালুয়েট করতে বলছি, 2 যোগ 5। এখন দেখো এখানে সি আউটের পরে কিন্তু থাকতে হবে অবশ্যই, নাহলে 2 যোগ 5 করে 7 করে রাখবে, বাট তোমার কিছু দেখাবে না আর কি, ওইভাবে রাখতে পারো। যাই হোক, তো এখানে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সি আউটের পরে তুমি এরকম
ডাবল কোটেশনের মধ্যে যা দিবে এরকম প্রিন্টও করতে পারো, চাইলে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে পারো, চাইলে এখানে কোনো ফাংশন কল করে সেটাও প্রিন্ট করতে পারো, ওটা পরে হয়তো ফাংশনের সময় দেখাবো। চাইলে তুমি কোনো এক্সপ্রেশন এভালুয়েটও করতে পারো। সি আউটের পরে তুমি কোনো অপারেশনও করতে পারো আর কি। সো এটার পরে যে তুমি কোনো জাস্ট তুমি যেটা আউটপুট দেখাতে বলছো সেটাই আউটপুট দেখাতে হবে, মানে লিখে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। তুমি চাইলে এর ভিতরেও কাজকর্ম করতে পারো, ঠিক আছে, এটা দেখানোর জন্য আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে এই জিনিসটা তো বুঝতে পারছো, সি আউট এবং সি ইন কিভাবে কাজ করে, বুঝছো তো? কেউ একটু জি, স্যার। রিপ্লাই করো। আচ্ছা, জি, স্যার। এখন আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করো। আমি এইখানে ডিক্লারেশনের কতগুলা পার্ট আছে দেখো। বেসিক্যালি এইখানে আমি এটা দুইটা লাইনে লিখি, আলাদা আলাদা করা যায়, জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য আলাদা আলাদা ভাবে লিখতেছি। এইখানে ফার্স্টের যে আইএনটি যেটা ইন্ট, এটা কি? এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, তাই বলছি না, মানে ভ্যারিয়েবলের ডেটা টাইপ। ভ্যারিয়েবলটা কি টাইপের ডাটা স্টোর করবে, যেটা অলরেডি আমরা প্রমাণ দেখলাম যে ইন্টিজার টাইপ যেহেতু দিছি, ইন্টিজার ছাড়া অন্য কিছু দিলে কিন্তু ঝামেলা করতেছে। সো তুমি যেই ডেটা টাইপ দিবা সেই ডেটা টাইপই কিন্তু এখানে স্টোর হবে। আচ্ছা, এরপরে আসো তাহলে ডিক্লেয়ার করার সবচেয়ে এইটুকু থাকতে হবে, ডেটা টাইপ থাকতে হবে, তারপরে ভ্যারিয়েবলের নেম, এইটুকু থাকতেই হবে। চাইলে এটার সাথে যখন তুমি ডিক্লেয়ার করছো তখন এর মধ্যে কিছু ভ্যালু অ্যাসাইনও করে দেওয়া যেতে পারে। ধরো আমি এর ভ্যালু 50 অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এরপরে সি আউট দিয়ে আমি দেখি, ওকে, এইটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজেশন ভ্যারিয়েবলের। তাহলে আমার শুরুতে ডেটা টাইপ, ভ্যারিয়েবল নেম, তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন ক্লজ, অর্থাৎ আমি এই ইকুয়াল সাইনটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। এটা কিন্তু ইকুয়াল সাইন, মানে ইকুয়াল সাইন বলবো না আমরা এখানে, এটা হচ্ছে সাইনটা আমাদের ইকুয়ালস যে সাইনটা ওইটার সাথে ম্যাচ করে যাচ্ছে, বাট এটাই আমাদের এখানে একটা অপারেটর সি প্লাস প্লাসে, এটাকে বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এর ডান সাইডে যা এক্সপ্রেশন থাকবে ওই এক্সপ্রেশনটাকে এভালুয়েট করে বাম সাইডে যে ভ্যারিয়েবল থাকবে ওটার মধ্যে স্টোর করে ফেলবে। অ্যাসাইনমেন্ট অপারেটরের এটা কাজ। এটা চাইলে তুমি পরবর্তীতেও ইকুয়াল সাইন মানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে দিতে পারো। আচ্ছা, আমি এখানে পরে একটা লিখি বি ইকুয়ালস টু 42, ধরো কথার কথা। এটা আমি আমি অ্যাসাইনমেন্ট যখন অপারেটর, আমি ফার্স্ট লাইনে স্যার ডিক্লেয়ার করার সময় এআই অ্যাসাইনমেন্ট অপারেটর 50, তারপরে স্যার কমা দিয়ে বি ইকুয়াল টু 40 তো ই করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দিতে পারো, ওইভাবে দিতে পারো, ওইভাবে দিতে পারো, সমস্যা নাই। তুমি যে কোনো ভাবে দিতে পারো, চাইলে একটাকে ইনিশিয়ালাইজ করলে আর একটাকে কমা দিয়ে জাস্ট বি রেখে দিলে, ইনিশিয়ালাইজ করলে না, সেটাও করা পসিবল। যাই হোক, আমি এখানে এখানে একটু দেখাই। b ইকুয়াল টু 42 এই নিচের লাইনে না লিখে ইন্টিজার b এখানেও হ্যাঁ, এখানেও লিখতে পারতা, আমি জাস্ট দুইটা ডিফারেন্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি। চাইলে এখানেও ইনিশিয়ালাইজ করে দিতে পারো, চাইলে পরেও করতে পারো, এটা দেখানোর জন্য। এখন একটু রান দিই, দেখো তাহলে এখানে যেটা হচ্ছে, আমি যেহেতু এখানে সি আউট দিয়ে এ আর বি এর ভ্যালু দেখতে যাচ্ছি, দেখো এ এর ভিতরে 50, বি এর ভিতরে 42, এই দুটা স্টোর হয়ে আসে। এরপরে ধরো আমি নতুন ভ্যালু স্টোর করতে চাই, দুইটা ইন্টিজার এ এবং বি এর মধ্যে যাবে 30 আর 24 ধরো দিলাম। এরপরে দেখো আবার আমি সি আউট যখন প্রিন্ট করতে বলছি এ এবং বি এর ভ্যালু, তখন কিন্তু আর 50 আর 42 স্টোর হচ্ছে না, 30 এবং 24 যেটা ইনপুট দিলা সেটা স্টোর হচ্ছে। তাহলে এটা কি মিন করে? তুমি যখনই প্রোগ্রাম রান হতে থাকবে, উপর থেকে যখন নিচে আসতে থাকবা, ভ্যালু অ্যাসাইন করা, যখনই তুমি নতুন কোনো ভ্যালু অ্যাসাইন করবা ওই ভ্যারিয়েবলের ভিতর, ওটা কিন্তু আপডেট হতে থাকবে। অর্থাৎ এ যে ভ্যারিয়েবলটা, এটার জন্য তুমি যখন ডিক্লেয়ার করছো তখন যে মেমোরিটা নিয়ে রাখছে স্টোর করার জন্য, ওই মেমোরিটা কিন্তু ফিক্স, ওটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। ওই মেমোরির মধ্যে শুরুতে তুমি 50 স্টোর করছিলা, পরবর্তীতে ইউজার ইনপুট দিয়ে 30 স্টোর করলো। এরপরে যদি আরো কোনো কিছু আমি কাজ করতাম, নতুন কোনো ভ্যালু স্টোর হতো, পরে যদি সি আউট দিতাম ওই ভ্যালুটা দেখাতো। অর্থাৎ ওই মেমোরিতে আগে যে ভ্যালু ছিল ওইটাকে জাস্ট সরায় দিয়ে ওই জায়গাতে এই নতুন ভ্যালুটা ওভাররাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে।
সো একটা ভ্যারিয়েবলের জন্য যেই মেমোরি অ্যালোকেশন হবে ওই মেমোরি কিন্তু ওইটাই থাকছে। এই মেমোরি অ্যালোকেশনের আবার কিছু কাহিনী আছে, ওইটা পরবর্তীতে ফাংশন যখন ফাংশনের ক্লাসে তোমাদেরকে আরো হয়তো ডিটেল দেখানো হবে। মেমোরি অ্যালোকেট করে ওইটাকে যাই হোক, ওটা এখন না বলি, এখন বললে হয়তো কনফিউশন চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা দেখাতে চাচ্ছিলাম যে আমি ডিফারেন্ট ভাবে কিন্তু, হ্যাঁ বলো। প্রথম সি আউটে ইন্ড এল দুইবার দিচ্ছেন, এটা কি দুইবার দেওয়া লাগবে নাকি একবার দিলেও হবে? কোনখানে? এই জায়গায় সি আউট জি স্যার দুইবার। এখানে হচ্ছে এ এর ভ্যালুটা প্রিন্ট করে, ধর আমি এটা যদি না দিই, এই ইএনডিএল একটা না দিলেও কোনো সমস্যা নেই, যদি দুইটাই না দাও, দুটার একটাও না দাও তাও কোনো সমস্যা নেই। এখানে দিলে কি হয় দেখো, এখানে দেখো 5042 আসছে, অ্যাকচুয়ালি কিন্তু 5042 আসছে না, শুরুতে এ এর ভ্যালু 50 প্রিন্ট হয়েছে, তারপরে বি এর ভ্যালু 42 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন পরের ইএনডিএল ও যদি আমি না দিই, এখন দেখো কি হয়। আমি একটু অ্যাড করি এখানে স্যার। হ্যাঁ, আচ্ছা শোনো, এখানে তোমাদের কিছু বেসিক জিনিস একটু বুঝে নাও। এখানে তুমি যদি এভাবে প্রত্যেকটা লাইনে লাইনে যদি তোমাদের মনে কোশ্চেন যায় যে এটা দিলে কি হবে, ওটা না দিলে কি হবে, তো তাহলে তোমাদের আসলে ক্লিয়ার হতে হবে যে আসলে কেন দেয়া হচ্ছে। তো এন্ডেলটা আসলে কেন দিচ্ছে? আমি এখন সি আউটের মধ্যে যখন এন্ডেলটা দিচ্ছে স্যার, তার কারণটা কি? এন্ডেল হচ্ছে একটা নিউ লাইন অ্যাড করছে। এখন নিউ লাইন তুমি অ্যাড করবা কি করবা না সেটা তোমাকে বুঝতে হবে। এখন আমি আবার নিউ লাইন আমি কি দুইটা অ্যাড করবো না তিনটা অ্যাড করবো, সেটাও আমাদের ইস্যুর উপর। এখন যেমন এখানে এখন সি আউটটা যেখানে আছে, কার্সারটা এখন যেখানে আছে এ পি, তো তার মানে হচ্ছে কি, সে এই লাইনটার মানে কি কে বলতে পারবো? এই লাইনটা যে কি ইন্ডিকেট করে, কি এই শুধু এই লাইনটা যদি আমি রান করি তাহলে কি কি আউটপুটটা কি হবে? এ আর বি ভ্যালুটা দেখাবে স্যার, এর ভ্যালু দেখাবে, তারপর বি ভ্যালু দেখাবে স্যার, কোন নিউ লাইন ছাড়া একসাথে। সেটা কি কি দেখাবে, কত হবে তাহলে? পাশাপাশি আসবে 50 আর 42 5042 এরকম স্যার। হ্যাঁ, সো আমি যদি দেখি তাহলে আমাকে এটা দেখা যাবে যে 5042, তাই না? তো যদি আসলে তো সে 5042 দেখাচ্ছে না, সে আসলে দেখাচ্ছে কি 50 দেখাচ্ছে, আবার তার দেখাচ্ছে 42। কিন্তু আমি যেহেতু মাঝখানে কোনো স্পেস বা লাইন কিছুই রাখি নাই, সেই দুইটাকে একসাথে করে দেখাচ্ছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা 5042। সো এখানে স্যার যে এগুলো করছেন, যে এন্ডেল ইউজ করছেন, এটা হচ্ছে ওই দুইটা এন্ট্রিকে আলাদা করে দেখানোর জন্য। তারপরে যে আমরা যে করার জন্য যে এন্টার টু ইন্টিজার্স, এটা হয়েছে গেলে কি, যখন তুমি যখন প্রোগ্রামটা রান করবা, এখন এই প্রোগ্রাম তুমি বলছো যে সি ইন, পরের লাইনে তুমি বলছো যে এ এবং বি ইনপুট দিতে হবে। এখন যদি আমি জাস্ট সিম্পলি এটা রেখে রান করি, তাহলে এই সি আউটে যদি এন্টার টু ইন্টিজার্স এই কথাটা না থাকে, তাহলে কি হবে? একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আসবে। এখন ব্ল্যাঙ্ক স্ক্রিন যদি আসে, তাহলে ইউজার কি বুঝতে পারবে, এই প্রোগ্রামটা রান করার পর কি বুঝতে পারবো আমি যে এখানে এখন কি করা উচিত? সো ইউজার যেন বুঝতে পারে যে তার এখন নেক্সট স্টেপটা কি হবে, সেই জিনিসগুলোর জন্যই হচ্ছে আমরা এই কাজগুলো করছি। তো প্রোগ্রাম কিন্তু রান করবে, আমি যদি ওই সি আউটটা নাও দেই তারপরেও কিন্তু প্রোগ্রাম রান করবে, কিন্তু প্রোগ্রামটা হচ্ছে না, যে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না। এখন এই প্রোগ্রামটা তুমি রান করলে হয়তো তুমি পারবা, কিন্তু তুমি যদি এই প্রোগ্রামটা অন্য আরেকজনকে দাও, তাহলে কিন্তু সে আর এটা বুঝতে পারবে না যেটা কি করা উচিত, না কি হবে না হবে। তো এই জিনিসগুলোর জন্যই হচ্ছে এগুলো করা হচ্ছে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের এটা বুঝতে হবে যে কেন করছি। তো তার উপর বেস করে তোমরা এগুলো লাগবে কি লাগবে না সেটা তোমরা নিজেরাই জিনিসগুলো বুঝতে পারবে, যে আমার কি এন্ডেল দরকার আছে, আমার কি যে সি আউট, যখন আমি এ বি সি আউট করছি তখন কি এ ইকুয়ালস টু দিয়ে তারপরে এ দিব নাকি কিছুই দিব না, সেটাও তোমাকে বুঝতে হবে। কারণ এটা তো এক্সাম্পল হিসেবে দেখানো আছে, তুমি তো অ্যাকচুয়ালি যখন প্রোগ্রাম করবা তখন তো তোমার এ বি হবে না। সে ধরো হতে পারে তোমাদেরকে আমরা হয়তো একটা প্রোগ্রাম দিলাম যে একটা বিমের একটা পার্টিকুলার পয়েন্টে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কত হয় সেটা ভ্যালু আউটপুট হিসেবে দেখানোর জন্য। এখন তুমি দুইটা ভ্যালু আউটপুট দিচ্ছ, আমি দুইটা নাম্বার দেখতে পাচ্ছি, কিন্তু এই দুইটা নাম্বার কোনটা কি রিপ্রেজেন্ট করে, তুমি যদি ওই ইনফরমেশনটুকু আমাকে প্রোভাইড না করো, তাহলে কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব না যে কোনটা শেয়ার ফোর্স কোনটা বেন্ডিং মোমেন্ট। সো এই জিনিসগুলোর জন্যই হচ্ছে এই অ্যাডিশনাল যে ফরম্যাটিং সেগুলো ইউজ করা হচ্ছে। আমরা 50 আর 42 নিউ লাইনে না দিয়ে
মধ্যে একটা স্পেস বা কমা দেওয়ার ব্যবস্থা করে দেন স্যার? সেটার জন্য কি ডাবল কোটেশন নিয়ে আসতে হবে? ডেফিনেটলি, ডাবল কোটেশন ছাড়া তো তুমি কমা নিতে পারবে না। স্পেস যেটাই দিতে চাই ওটার জন্য তখন আবার মধ্যে আমার ডাবল কোটেশন অ্যাড করতে হবে। হ্যাঁ, তোমাকে আর একটা দিতে হবে, ডাবল কোটেশন কথা না, ব্যাপার হচ্ছে তোমাকে আর একটা সি আউট আনতে হবে। সে এখন এই আরেকটা সি আউটের জন্য হচ্ছে আমরা সি আউটের সিনট্যাক্স বা সি আউটের গ্রামারটাই হচ্ছে যে এখানে এই ইটা থাকবে এবং সেখানে হচ্ছে ও হচ্ছে ডাবল কোটেশনের মাঝখানে যা পাবে সেটা পুরোটাই সে দিচ্ছে, আউট মানে প্রিন্ট করবে। ডাবল কোটেশনের মধ্যে যা থাকুক না কেন সেটাই সে প্রিন্ট করবে। এটাই হচ্ছে তার সিনট্যাক্স। কমান নাই স্যার যে জাস্ট স্পেস দিল বা না, আমার স্পেসের ক্ষেত্রে হয়তো কিন্তু কমার জন্য নাই। স্পেসের ক্ষেত্রে বোধহয় ট্যাবের একটা অপশন আছে। ট্যাবের অপশন আছে, কিন্তু ট্যাবটাকে ওই ডাবল কোটেশনের মধ্যেই দেওয়া লাগবে, না হলে তো ও ট্যাবও বুঝবে না। মানে এখানে চাইলে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এন্ডেলের যে একটা আছে ওটা দেখাতে পারো, তাহলে হয়তো বুঝতে পারবে। এই যে \t আমি ইউজ করতে পারি। এখানে রান করলে যেটা হবে যে একটা ট্যাব স্পেস ক্রিয়েট করবে এখানে, এরকম একটা অপশন আছে, বাট স্টিল সেটাও অ্যাকচুয়ালি ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। এসকেপ সিকোয়েন্স গুলো এর ভিতরে দেওয়া লাগে। ফার্স্ট সি আউট লাইনটাতে যে আমরা যে এ লিখেছি এখানে তো ডাবল কোটেশন ইউজ করিনি। না, এটা তো ডাবল কোটেশন অবশ্যই ইউজ করিনি। এখানে যদি ডাবল কোটেশন ইউজ করতে তাহলে কি প্রিন্ট করতে বলো? এখানে কি প্রিন্ট করবে বলো? শুধু এখানে এ প্রিন্ট করছে। আমি তো ডাবল কোটেশন অবশ্যই ইউজ করব না, আমি তো এখানে ভ্যালুটা দেখতে চাই, এটাই তো বললাম। আচ্ছা স্যার, ডাবল \t ইউজ করার জন্য তো স্যার ডাবল স্পেস হইছে, একটা স্পেস যদি দিতে চাই তাহলে কি ইউজ? তাহলে এখানে একটা স্পেস দাও, এটা প্রিন্ট করো, এই যে একটা স্পেস আসছে। যাই হোক, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখো, আমরা ক্লাসে প্রসিড করি। এখানে তো তোমাদের মোটামুটি সবকিছু বলে দিছি, তোমরা নিজেরা রান করবা তখন এখানে ঘাটাঘাটি করে দেখো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আজকে কিন্তু তোমাদের ক্লাস শেষে একটা অ্যাসেসমেন্ট হবে। হ্যাঁ, মাইক্রোসফট ফর্মস ইউজ করে অ্যাসেসমেন্ট হবে, সো ক্লাসে একটু খেয়াল রেখো। আজকের ক্লাসের উপরে এবং লাস্ট ক্লাসের দু একটা জিনিস হয়তো থাকতে পারে, মানে খুব ইজি। তোমাদের এই পুরো কোর্সের মধ্যে সবচেয়ে ইজি পরীক্ষা হবে আজকে। এমসিকিউ হতে পারে, অথবা হয়তো কোড দিলে ওটার ভ্যালু হয়তো আউটপুট তোমার লিখতে হবে, ফর্মস এর ভিতরেই হবে। তুমি মোবাইল ফোন ইউজ করতে পারো অথবা ল্যাপটপ থেকে করতে পারো। তোমাদের ওই টিমস এর ভিতরে যে টিমসটা ক্রিয়েট করে দেওয়া আছে, ওই টিমস এর ভিতরে ঢুকলে ওখানে পোস্ট হবে আর কি, যখন হবে আমি বলে দেবো। আচ্ছা, এখন এখানে যেটা বলছিলাম, তাহলে আমার ডাটা টাইপ, ভ্যারিয়েবল নেম আর হচ্ছে ইনিশিয়ালাইজেশন ক্লজ। আচ্ছা, এই জিনিসটা আমি না দিই এখন আপাতত, বি এর ভ্যালুটা ধরো আমি বাদ দিলাম। আর একটা জিনিস থাকতে পারে, এটার আগে স্পেসিফায়ার থাকতে পারে, ডাটা টাইপ স্পেসিফায়ার। অনেক সময় ধরো কনস্ট্যান্ট আমি কোনো ভ্যারিয়েবল চাই, মানে ভ্যারিয়েবলের ভিতর কনস্ট্যান্ট কোনো ভ্যালু স্টোর করে রাখতে চাই, সেই ক্ষেত্রে const এরকম একটা কনস্ট্যান্ট ইন্টিজার এরকম দিতে পারি। অথবা আরো অনেক কিছু টাইপের স্পেসিফায়ার আছে যেগুলো খুব রেয়ারলি আসলে ইউজ হয়, বাট ফুল যে আমার ভ্যারিয়েবলের ডিক্লারেশনের যে তোমার সিনট্যাক্সটা, এটা হচ্ছে এরকম: স্পেসিফায়ার, ডেটা টাইপ, ভ্যারিয়েবল নেম আর হচ্ছে ইনিশিয়ালাইজেশন ক্লজ। এই পুরোটুকু মিলে হচ্ছে তোমার ভ্যারিয়েবলের ডিক্লারেশন। এর মধ্যে এই ইনিশিয়ালাইজেশন ক্লজ না থাকতে পারে, স্পেসিফায়ারও না থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরেকবার একটু রান করি একটা জিনিস দেখানোর জন্য। এখানে দেখো, এ এর ভ্যালু 50 স্টোর করছি, বি এর কোনো ভ্যালু স্টোর করিনি। এবার রান দিই, দেখো আসছে হচ্ছে 50 আর -2। -2টা কি বি এর ভ্যালুতে -2 বলিনি? -2 কোত্থেকে আসলো কে বলতে পারবা? -2 কেন স্টোর হলো? কে বলো? আবার রান দিই, -2 আছে। সেটাকে কি র্যান্ডম একটা ভ্যারিয়েবল ওরা নিজেরা স্টোর করে রাখে? র্যান্ডম ভ্যারিয়েবল না, একটা মেমরি তো অ্যালোকেট করছি, সো মেমোরির মধ্যে একটা গার্বেজ ভ্যালু স্টোর হয়ে থাকছে, যে কোনো ভ্যালু আসতে পারে। এটা মেমোরি যখন দিচ্ছ, মেমোরির মধ্যে কিছু না কিছু তো থাকতে হবে।
এখন এখানে -2 আসছে, আর একজনের কম্পিউটারে আরেক রকম ভ্যালু আসবে। তোমরা সেম জিনিস সেম কোড লিখে আসো, হয়তো অন্য ভ্যালু দেখাবে তোমাদেরকে। ঠিক আছে, যেহেতু আমি কোনো ভ্যালু স্টোর করে রাখিনি, এর নিজের মধ্যে একটা মেমোরিতে একটা ফাঁকা স্পেস যেহেতু আছে, ফাঁকা স্পেসে কিছু গার্বেজ ভ্যালু স্টোর হয়ে থাকবে। এখানে আমার এত সুন্দর ভ্যালু -2 কেমনে আসলো জানি না, আমার কখনো এত সুন্দর ভ্যালু আসে না, আরো উল্টাপাল্টা ভ্যালু আসে। অনেক সময় না, পয়েন্ট আসবে না, এখানে তো ইন্টিজার তুমি বলে দিছো, ইন্টিজার বলার কারণে তোমার পয়েন্ট আসবে না, ফ্র্যাকশন আসবে না। যাই হোক, তো এখানে তোমরা রান করলে হয়তো এক একজনের এক এক রকম আসবে। তো এটা দেখানোর উদ্দেশ্য ছিল। তো মোটামুটি এই ছিল হচ্ছে তোমার ভ্যারিয়েবলের ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, ইনপুট আউটপুট সবকিছু। এরপরে আমি তো এখানে হচ্ছে ইন্টিজার টাইপ নিয়েছিলাম, তাই না? এখন ইন্টিজার টাইপ না নিয়ে আমি এটাকে ধরো ডবল বললাম, আরো অনেক রকমের আছে, আমি আসতেছি ওগুলাতে। ইন্টিজার টাইপ ডবল হতে পারে, ফ্লোট হতে পারে, তারপর ক্যারেক্টার হতে পারে, এরকম অনেক টাইপের অপারেটর, সরি, ডেটা টাইপ আছে। ইন্টিজার দিয়ে হচ্ছে খালি ইন্টিজার টাইপ স্টোর করবে, ডবল দিয়ে ইন্টিজারও স্টোর করতে পারে, ফ্লোটিং পয়েন্টও স্টোর করতে পারে। ক্যারেক্টার হচ্ছে CHAR, ওটাতে হচ্ছে ক্যারেক্টার স্টোর করবে, ABCD হবে যে এগুলো স্টোর করতে পারবে। ঠিক আছে, ধরো আমি আরেকটা ডিক্লেয়ার করি। ধরো এরকম যদি করি, আমি দুইটাই, একটা ইন্টিজার নিব, একটা ডবল নিব, একটা ক্যারেক্টার নিতে চাই, তাহলে এবার রান করি, দেখি কি হয়। তাহলে এই দেখো সেম প্রোগ্রাম, কিন্তু আমি এখানে কোনো কিছু হাত দিই নাই। এবার দেখো কি আসছে, দেখছো? বিটাকে ডবল করে দিয়েছে, অন্য একটা গার্বেজ ভ্যালু স্টোর করছে। ঠিক আছে, সো এইখানে কি ভ্যালু আসবে এটা কোনো ঠিক নাই, এটা জাস্ট একটা গার্বেজ ভ্যালু। আচ্ছা, এবার বলছে এন্টার টু ইন্টিজার্স, যেটা আমার A আর B তে স্টোর করবে, দিলাম 5, 8। এরপর বলছে এন্টার এ লেটার, ধরো দিলাম X। এরপরে আমার সি আউট করবে A এর ভ্যালু, B এর ভ্যালু এবং C এর ভ্যালু। তাহলে দি, দেখো A এর ভ্যালু হচ্ছে 5, B এর ভ্যালু 8, আর লাস্টের লেটার যেটা ক্যারেক্টার C এর ভ্যালুটা হচ্ছে X প্রিন্ট করছে। ঠিক আছে, সিমিলারলি এরকম তুমি বিভিন্ন ডেটা টাইপের জন্য তুমি বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট এগুলো ইউজ করতে পারো। এগুলো খুব সিম্পল জিনিসপত্র। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি এবার একটু স্লাইডে ব্যাক করি। তো আমার এখানে যেটা ছিল তোমাদের স্লাইডেও এই জিনিসটা দেখানো আছে, অন্য ভ্যালু হয়তো দেখানো আছে, ডিক্লারেশন কিভাবে হয় ওই জিনিসগুলো দেখালাম। এগুলো একটু দেখে নাও, তোমাদেরকে স্লাইড তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এই স্লাইডটার কিছুটা পার্ট তোমাদেরকে আপলোড করছি, ফুলটুকু দেওয়া হয় নাই, ফুল পার্টটা হয়তো দিয়ে দিব নেক্সট, মানে আজকের ক্লাসের পুরোটুকু কভার করা হবে না, নেক্সট ক্লাসে হয়তো কিছুটা দেখানো হবে। যখন দেখানো হবে তার আগে দিয়ে তোমাদের দিয়ে দেওয়া হবে। তাহলে এটা ছিল হচ্ছে যে সিনট্যাক্স যেটা বললাম, ইনপুট অপারেটর। এখানে অন্য একটা প্রোগ্রাম লেখা আছে সিমিলারলি, আমি যেটা দেখালাম ওই রকমই আর কি। এখানে হয়তো একটা জায়গায় দুইটা, ডবল, তিনটা, চারটা, মেলা কিছু ইনপুট নিয়েছে, আউটপুট নিয়েছে। এটা তুমি রান করে দেখো, তো স্লাইড দেওয়া আছে। আচ্ছা, এবার আসো, অনেকক্ষণ ধরে ডেটার কথা বলছিলাম। ডেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই বা ডেটাকে কিভাবে স্টোর করতে চাই সেই কথাগুলো একটু বোঝা দরকার আছে এখানে। লাস্ট ক্লাসেও কিছু কথা বলছিলাম এটা নিয়ে, আজকে একটু ডিটেইলে দেখি। সেটা হচ্ছে আমরা যে নাম্বার সিস্টেমে অভ্যস্ত সেটাকে বলে হচ্ছে আমরা ডেসিমাল সিস্টেম, তাই না? 10 বেস সিস্টেম, এখানে আমাদের নাম্বার গুলাকে কি 0, 1, 2, 3, 4, 9 পর্যন্ত এগুলা আমরা বিভিন্নভাবে ইউজ করে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করি। এখন কোন একটা ডিজিটের, এই 10 বেস সিস্টেমের ডিজিটের যে তোমার প্লেসের যে ভ্যালু, অর্থাৎ ধরো 132, 3 এর ভ্যালুটা কত? 3 এর ভ্যালু হচ্ছে 30, যেহেতু সেকেন্ড পজিশনে আছে। কিভাবে পাচ্ছি? যে পজিশনটা 10 টু দি পাওয়ার তত গুণ হচ্ছে ওই প্লেসের যে ডিজিটটা আছে সেটা, তাই না? এভাবে তো আসে। 132 মানে কি? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার প্লাস 1 ইন্টু 10 কিউব। এভাবেই তো একদম প্রাইমারি স্কুলে তোমরা এভাবে শিখে আসছো, তাই না? যে একটা নাম্বারকে কিভাবে ভাঙতে হয়।
তো এখানে অ্যাকচুয়ালি কম্পিউটার কিভাবে শিখবে ওই জিনিসটাই দেখবো আবার। তাহলে প্লেস ভ্যালু হচ্ছে ওই ডিজিট টাইমস হচ্ছে 10⁻x। আচ্ছা, এখন এই বেস সিস্টেমটা আমাদের 10 বেস সিস্টেম ছিল, বাট কম্পিউটারের জন্য 10 বেস সিস্টেম অ্যাকচুয়ালি ও বোঝে না। কেন বোঝে না? কারণ কম্পিউটার হোক বা তোমার কোনো মেশিন হোক, মেশিনটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? কতগুলো ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে তৈরি, তাই না? এখন ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে যখন তৈরি হয়, এই সার্কিট গুলো কি বোঝে? আইদার তোমার ইনফরমেশন আছে অথবা ইনফরমেশন নাই, অর্থাৎ তোমার ইলেকট্রিসিটি কারেন্ট আছে অথবা কারেন্ট নাই, এই দুটো জিনিসই কিন্তু বোঝায়, ইয়েস অর নো। এখন এইটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে আমার একটা 2 বেস সিস্টেম দিয়ে, কারণ দুইটা জিনিসই কিন্তু বোঝে, কারেন্টের প্রেজেন্স আর অ্যাবসেন্স। ঠিক আছে, সো সার্কিট কিন্তু দুইটা জিনিস বোঝায়। তাহলে আমার দরকার হচ্ছে একটা 2 বেস সিস্টেম। তাহলে 2 বেস সিস্টেম কোনটা বলো দেখি? জানা উচিত বাইনারি, তাই না? তাহলে বাইনারি সিস্টেম বোঝায় মেশিন। সো আমাদেরকে বাইনারিতে যেতে হবে। বাইনারি সিস্টেমে কি নাম্বার ইউজ করা হয়? 0 এবং 1। তাহলে আমার 0 এবং 1 দিয়ে আমার কম্পিউটারকে যেহেতু বোঝাতে হচ্ছে, এবং আমরা আবার 0 আর 1 দিয়ে যদি আমরা নাম্বার রিপ্রেজেন্ট করি তাহলে আবার আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে যে কোনো ডেটা স্টোরেজ ডিভাইসে বাইনারিতে যেহেতু স্টোর করতেছে, আমাদেরকে কনভার্সনটা কিন্তু একটু বুঝে রাখতে হবে। তাহলে যদি বুঝতে চাই আমার ডেসিমেলের যে বাইনারির যে ডিজিটটা, এটাকে কিভাবে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি সেটা একটু এটা হয়তো তোমরা জানো, তারপরে একটু বলে নিই। 10 বেস সিস্টেমে কোন একটা ডিজিটের প্লেস ভ্যালু কত ছিল? যেমন 999 ধরো, এই ডিজিটে ধরি, তাহলে 9 ইন্টু 10⁻1 প্লাস 9 ইন্টু 10⁻2 প্লাস 9 ইন্টু 10⁻3 এরকম ছিল, তাই না? বাইনারির জন্য ধরো এখানে আছে 111, এটা একটা বাইনারি নাম্বার। তাহলে 10⁻x ছিল কোন প্লেস ভ্যালুর সাথে, মানে ওইটার টোটাল ভ্যালু বের করার জন্য। তাহলে এখানে 2 বেস সিস্টেম যেহেতু 2⁻x হবে, জাস্ট সিমিলার জিনিস। তাহলে 1 ইন্টু 2⁻x প্লাস 1 ইন্টু 1 ইন্টু 2⁻1 প্লাস 1 ইন্টু 2⁻2 প্লাস 1 ইন্টু 2⁻3। স্যার প্রথমটার জন্য হবে 1 ইন্টু 2⁻0, তারপরটাতে 1 ইন্টু 2⁻1, 1 ইন্টু সরি, হ্যাঁ 2⁻2। রাইট 0, হ্যাঁ ভুল বলছি তোমাকে। প্রথমটার জন্য 2⁻0, তারপর 1, তারপর 2। ঠিক আছে, তাহলে 2⁻0 হচ্ছে 1, এভাবে আসবে। ঠিক বলছো। যাই হোক, তো ওইটা একটু চিন্তা করে দেখো আর কি, কিভাবে আমার নাম্বারটা বের করতে পারি। এটা খুব সিম্পল জিনিস। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে রাখো, সেটা হচ্ছে আমার একটা সার্কিট, আমার যেহেতু 0 আর 1 এই দুইটা জিনিস রিপ্রেজেন্ট করে, একটা ডিজিটে কিন্তু আমি একটা সার্কিটে ইয়ে করতে পারবো, স্টোর করতে পারবো বা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এই একটা ডিজিট যেহেতু স্টোর করতে পারি এবং সেটা যেহেতু 0 আর 1, এই জিনিসটাকে অনেক সময় বিট বলে, বিআইটি। বিআইটি হচ্ছে বাইনারি ডিজিটের শর্ট ফর্ম। ঠিক আছে, দেখো বিট, তোমাদের স্লাইডে এগুলো সবকিছু লেখা আছে, যাই হোক তারপরে একটু বলে নিই। তাহলে বিট, এখন বিট একটা যেহেতু ডিজিট, এটাতে তো আমার বেশি কিছু স্টোর করা পসিবল না, এই কারণে একটু বড় মেমোরি আমার প্রয়োজন। তো মেমোরি গুলার সাধারণত সবচেয়ে ছোট ইউনিট থাকে হচ্ছে বাইট। এক বাইটের মধ্যে আবার 8টা বিট স্টোর করার স্পেস থাকে। ঠিক আছে, 1 বাইট ইকুয়ালস টু 8 বিট, মানে 8টা বাইনারি ডিজিট স্টোর করার স্পেস মিলে যে মেমোরিটা, সেটাকে আমরা 1 বাইট বলবো। এরপরে কিলোবাইট হচ্ছে বাইটের তোমার আরো 1024 গুণ, তারপর মেগাবাইট, তারপর গিগাবাইট, এগুলোর সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার, যাই হোক ওগুলাতে যাচ্ছি না। তাহলে এখন আমার বাইনারি যদি কোনো একটা নাম্বার দেওয়া থাকে, সেটার ডেসিমাল ভ্যালু তুমি বের করতে পারছো জাস্ট 2 টু দি পাওয়ার ভাবে করে, আবার সিমিলার রিভার্স কনভার্সনটা করতে পারছো। এখন যেটা বলছিলাম, ধরো একটা 1 বাইট একটা মেমোরি, এটাতে ম্যাক্সিমাম কত বড় ভ্যালু স্টোর করতে পারি আমি? ধরো এখানে 3 বিট একটা ডিজিট, 3 বিটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 111। তাহলে এটাকে যদি আমি কুইকলি তোমাকে বলতে বলি যে 3 বিটের শুধুমাত্র পজিটিভ নাম্বার স্টোর করতে চাই, ইন্টিজার, সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বড় কি ভ্যালু স্টোর করতে পারবো? অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। ঠিক আছে, -1 কেন? -1 হচ্ছে একটা 000 একটা সংখ্যা আছে, অর্থাৎ 0। তারপরে আমার 3 বিটের যেহেতু সিস্টেম, 2 টু দি পাওয়ার 3 হলে যদি 0 না থাকতো তাহলে আমি কতগুলা সংখ্যা যেতে পারতাম? তুমি এখানে যদি চিন্তা করো 0 1
10 এভাবে যদি চিন্তা করে যেতে থাকো তাহলে টোটাল হচ্ছে 8টা ডিফারেন্ট কম্বিনেশন পাবো। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশনে যদি তোমার কনসেপ্ট থাকে তাহলে প্রত্যেকটা স্পেসে কয়টা করে ডিফারেন্ট ডিজিট বসানো সম্ভব? 2টা করে। তাহলে 3টা স্পেস আছে রিপিটেশন সহ, তাহলে 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে 2 কিউব, যেহেতু 0 একটা সংখ্যা তাহলে 1 মাইনাস হবে, তাহলে লার্জেস্ট যে ডেসিমাল সিস্টেমের নাম্বারটা স্টোর করা পসিবল সেটা হচ্ছে 7। এখন তোমাদেরকে যদি বলে যে 500 বিটের কোন সিস্টেমে কত লার্জেস্ট নাম্বার স্টোর করা পসিবল, খুব ইজি, ক্যালকুলেটর থাকলে তোমাদের 5 সেকেন্ড লাগবে এটার অ্যান্সার দিতে। ঠিক আছে, বাট এখানে আবার একটা কথা আছে। কথাটা হচ্ছে প্রথম যে স্পেসটা, এইটা সি প্লাস প্লাসের যে মেমোরি, ওইটা সাইনের জন্য রিজার্ভ থাকে, অর্থাৎ প্লাস সাইন এবং মাইনাস সাইনের জন্য রিজার্ভ থাকে, ওখানে কোনো ডিজিট ও স্টোর করবে না। তাহলে যদি প্লাস মাইনাস সাইনের জন্য একটাকে আমি বাদ দিয়ে দিতাম, তাহলে লার্জেস্ট নাম্বার কত স্টোর করতে পারতো এখানে বলতো 3 বিট সিস্টেমে? 3, তাই না? 2 স্কয়ার মাইনাস 1 প্লাস 3, আবার ওখানে আবার 3, আবার ওখানে আবার একটা অ্যাডেড বেনিফিট আছে, ওখানে আবার -1 2 3 ও স্টোর করতে পারে, তাই না? যেহেতু প্রথমটা তোমার সাইনের জন্য রিজার্ভ, তাহলে +0 1 2 3 ও স্টোর করতে পারে, -1 2 3 ও কিন্তু ওখানে স্টোর করতে পারে 3 ডিজিটের জন্য। সো যেহেতু সি প্লাস প্লাসে প্রথম ডিজিটটা সাইনের জন্য স্টোর করা থাকে, তাহলে কিন্তু এই লার্জেস্ট নাম্বার যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে কিন্তু একটা ডিজিট তোমার সাইনের জন্য রিজার্ভ, এটা কিন্তু চিন্তা করে নিও। ঠিক আছে, আচ্ছা, এটা তো গেল হচ্ছে তোমার ইন্টিজারের জন্য। ফ্লোটিং পয়েন্টের জন্য কি হবে? আচ্ছা, এখানে যে কথাগুলো বললাম ওগুলাই লেখা আছে। আবার ফ্লোটিং পয়েন্টের জন্য আমি কিভাবে কনভার্ট করতে পারি? ধরো এখানে আমার একটা ফ্র্যাকশন ডেসিমাল নাম্বার আছে, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। তাহলে বাইনারিতে কনভার্ট করার জন্য এই ডেসিমাল নাম্বারটাকে বারবার গুণ করতে থাকা লাগবে। এটা খুব ডিটেইলে যাওয়ারও দরকার নেই, আমার মনে হয় এগুলো তোমরা এইচএসসি তে অলরেডি পড়ে আসছো কিভাবে কনভার্ট করতে হয়। তো যেটা করতে হয়, এই নাম্বারটাকে 2 দিয়ে গুণ করতে থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত 1 আসে। ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে গুণ করলে 0.5 তো প্রথমবারে 1 চলে আসলো, তাহলে আমার এই ফ্র্যাকশনের আগে 0.1 এভাবে চলে আসে। এটা খুব ছোট একটা এক্সাম্পল, আমি একটু বড় এক্সাম্পলে যাই। এটা আবার চেক করতে পারো হচ্ছে যে এই নাম্বারটা তুমি পেলা, ওইটাকে আবার ফ্র্যাকশনের পরে যেগুলো থাকবে ওটা 2 টু দি পাওয়ার -1 -2 এইভাবে আসবে। ঠিক আছে, তো এইটাকে আমি একটু বড় নাম্বারে যাই। ধরো 0.1 একটা বড় নাম্বার, ঠিক না? এটা মানে তোমার এত সহজে এনক্লোজ হবে না। আচ্ছা, 0.1 ডেসিমাল যে নাম্বারটা, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। তো সিমিলারলি আবার যাও, 0.1 কে 2 দিয়ে গুণ করো। এইটা করার পরে আমি হচ্ছে বাইনারিতে কিভাবে স্টোর করব? এই 2 দিয়ে গুণ করার পরে যে ইন্টিজার পার্টগুলা পয়েন্টের পরে ওই ভ্যালুগুলা লিখতে থাকবো। তাহলে প্রথমে আসলো 0, তারপরে আবার 0, আবার 0, 3টা 0 আসছে, তারপরে সে দেখো 1 আসছে, তাহলে 1 লিখলাম। এরপরে এই 2 দিয়ে গুণ করবো হচ্ছে জাস্ট ফ্র্যাকশন পার্টটুকুকে, তাহলে 0.6 গুণ করলে 1.2, আবার ইন্টিজার পার্টে আসছে 1, আরেকটা 1 দিলাম, তারপর 0.2 কে গুণ করবো, 0 আসছে, 0, এভাবে যেতে থাকবে আর কি। তো দেখো এখানে এমন একটা নাম্বার 0.1 যেটা শেষ হচ্ছে না, চলতে থাকতেছে। ঠিক আছে, তাহলে সবগুলো ডেসিমাল নাম্বারকে কমপ্লিটলি তোমার বাইনারিতে কনভার্ট করা কিন্তু পসিবল না। মানে অনেক, ধরো ডেসিমালে হচ্ছে ইনডেফিনিট না, মানে তোমার পৌনঃপুনিক আসছে না বা অসীম পর্যন্ত যাচ্ছে না সার্টেন নাম্বার, বাট বাইনারিতে কিন্তু এটা অসীম পর্যন্ত চলে যাচ্ছে। সো একদম ফ্র্যাকশন গুলোকে সবসময় এক্স্যাক্টলি বাইনারিতে রিপ্রেজেন্ট করা পসিবল হয় না। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কনভার্সনটা শিখলাম। এইটাকে, এই যে 0.00011, এটাকে তুমি চাইলে আবার চেক করতে পারো 0 × 2 to the power -1, 0 × 2 to the power -2, -3, এভাবে যোগ করে করে দেখতে পারো যে আসলে এটার কাছাকাছি ভ্যালু আসছে কিনা। এটা এক্সাক্ট ভ্যালু আসবে না, কারণ এটা কিন্তু এক্সাক্ট নাম্বারটা না। এক্স্যাক্টলি যদি রিপ্রেজেন্ট করা যেত, অর্থাৎ কোনো এক জায়গায় যদি 1 হয়ে যেত, সেই ক্ষেত্রে আবার তোমার ওই এক্সাক্ট ভ্যালুটা পেতা। যাই হোক, তাহলে এখন আসো সি প্লাস প্লাস কি করবে। আমার ইন্টিজারের জন্য আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমার যখনই তুমি ইন্টিজার হিসেবে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা, তখন একটা মেমোরি ও অ্যালোকেট করে ফেলবে। এখন ইন্টিজার টাইপের জন্য আমি বলছিলাম 4 বাইট মেমোরি ও স্টোর করতে চাই। ঠিক আছে, তাহলে 4 বাইট মানে কতগুলো বিট? 4 8 32। ঠিক আছে, 32টার মধ্যে প্রথম যে বিটটা, ওইটা বলছিলাম হচ্ছে সাইনের জন্য রিজার্ভ।
তাহলে এখানে প্লাস অথবা মাইনাস বসবে, তাহলে বাকি 31টা বিট আমার এই ইন্টিজার টাইপের যে ভ্যারিয়েবল তুমি ওটা স্টোর করতে পারবা। এখানে 31টা বিটে কিন্তু অনেক বড় নাম্বার স্টোর করতে পারবা। আজকের লেকচারের লাস্টে হয়তো অত পর্যন্ত যেতে পারবো, নেক্সট ক্লাসে হয়তো তুমি দেখবা ওই নিউমেরিক ওভারফ্লো হয়ে যেতে পারে, মেমোরির মধ্যে যদি জায়গা না থাকে, এত বড় নাম্বার চলে আসলো জায়গা থাকছে না, তখন আবার গার্বেজ ভ্যালু এখানে স্টোর হয়ে যাবে। যাই হোক, এখানে অনেক বড়, এখানে অত বড় নাম্বার সহজে আসবে না। যাই হোক, তাহলে এটা গেল হচ্ছে ইন্টিজারের জন্য। তাহলে এখানে সবচেয়ে বড় কোন নাম্বার স্টোর করতে পারবা? 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা ফ্লোটিং পয়েন্টের জন্য কি হবে? ফ্লোটিং পয়েন্ট তো হচ্ছে তোমার ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন একটা নাম্বার দেখি এখানে। ফ্র্যাকশনের জন্য মেমোরিটাকে 2 ভাগে ভাগ করবে। ঠিক আছে, ফার্স্টের যে অংশটা, এটা হচ্ছে এই পুরা ফ্র্যাকশনটাকে ও একটা জাস্ট, এটা তো তোমার হচ্ছে কি একটা ইন্টিজার পার্ট আছে, একটা ফ্লোটিং পার্ট আছে, পুরাটাকে ও জাস্ট ফ্র্যাকশন পার্টটুকু রাখবে এবং একটা এক্সপোনেন্ট পার্টে কনভার্ট করে নেবে। ঠিক আছে, তাহলে এই ফ্র্যাকশন পার্টটাকে বলা হয় হচ্ছে ম্যান্টিসা, আর যে এক্সপোনেন্ট টার্মটাকে বলা হয়, এটাকে এক্সপোনেন্ট বলছি। তাহলে প্রথম যে 7টা বিট, এটা রিজার্ভ হচ্ছে তোমার প্রথমটা সাইন বিটের জন্য, পরের 7টা বিট হচ্ছে এক্সপোনেন্টের জন্য, আর বাকি যা থাকবে এইটুকু হচ্ছে ম্যান্টিসার জন্য, অর্থাৎ আমার এই ভ্যালুটা স্টোর করার জন্য। ঠিক আছে, তো এটা জাস্ট তোমার রিপ্রেজেন্টেশন স্কিম। তোমার সি প্লাস প্লাস এর জন্য একরকম, অন্য ল্যাঙ্গুয়েজের জন্য হয়তো আরেক রকম মেমোরি স্টোর করার হয়তো প্রভিশন থাকবে। এগুলা কিছুই না, জাস্ট তোমার এখানে মাথায় রাখতে হবে যে সবগুলোর জন্য সেম, যে প্রথমটা সাইন বিটের জন্য, ইন্টিজার হলে ইন্টিজারের জন্য কতগুলো জায়গা থাকবে, যদি ফ্লোটিং পয়েন্ট হয় তাহলে আবার এটাকে ম্যান্টিসা এবং এক্সপোনেন্ট দুটাকে সেপারেট করে তারপরে ডেটাটাকে স্টোর করবে। ঠিক আছে, স্যার আগের নাম্বারটা একটু আবার বলা যাবে? কোনটা? স্যার এখানে তো 10 স্কয়ার যেটা, এটা এই 7টা বিটের মধ্যে থাকবে। হ্যাঁ, আমি তো 10 স্কয়ারটাকে স্টোর করবো না, জাস্ট এই 2 যেটা, যে এক্সপোনেন্ট পার্টটা, এটাকে এখানে স্টোর করব। এখন যখন তুমি এটাকে ইউজারের জন্য ইউজ করতেছো, তখন কিন্তু আবার আউটপুটের সময় কি হলো দেখো, আমরা যখন লাস্ট প্রোগ্রামটাতে যদি আমি একটু যাই, এই প্রোগ্রামটাতে দেখো কি হচ্ছে, এর ভিতরে আমি 40 একটা ভ্যালু স্টোর করছি। এটা কিন্তু ডেসিমাল ভ্যালু, ও কিন্তু এইভাবে স্টোর করবে না, ও যখন স্টোর করবে তখন কিন্তু এটাকে বাইনারিতে কনভার্ট করে স্টোর করবে। আবার যখন আউটপুট দেখতে যাচ্ছে তখনও কিন্তু তোমাকে 40 দেখাচ্ছে, তোমাকে কিন্তু বাইনারি নাম্বার দেখাচ্ছে না। অর্থাৎ আউটপুট যখন আসছে তখন কিন্তু আবার যে মেমোরিতে যে বাইনারি নাম্বারটা স্টোর ছিল, ও এটাকে আবার ডেসিমালে কনভার্ট করে তোমাকে শো করতেছে। ঠিক আছে, সো বাইনারিটা কিন্তু তোমার কাছে কিন্তু কখনোই আসছে না, এটা সবসময় মেশিনের ভিতরেই থাকছে। ঠিক আছে, সো সিমিলারলি এখানেও তোমার যে 2টাকে এখানে স্টোর হচ্ছে, কিন্তু তোমাকে আউটপুট যখন দেখাচ্ছে তখন আবার এটাকে ওই এক্সপোনেন্ট টার্মে চলে যাবে, যে পুরাটাকে জাস্ট গুণ ভাগ করে যায় 100। তাহলে এই যে 7 ঘর যেটা, এখান থেকে 100 কভার হবে, বাকিগুলো তো 0 হবে। আর ম্যান্টিসের পার্টটা কি 8 থেকে শুরু হবে? এখানে তো তোমার 100 আসছে না, এখানে তুমি 2 স্টোর করতেছো, 2 যে ভ্যালুটা, আর তো হচ্ছে ডেসিমাল ভ্যালু, এটার বাইনারি ভ্যালু যেটাই আসছে, হ্যাঁ এটার বাইনারি ভ্যালু স্টোর হবে আর কি, এটার বাইনারি ভ্যালু স্টোর হবে। আর এইখানে যে পার্টটা আছে, এখানে হচ্ছে 8 যে বিটটা, এখান থেকে শুরু হবে হচ্ছে বাকিটুকু, এই ফ্র্যাকশনটা। বাট তুমি যখন আউটপুট দেখবা, তখন এখানে কি স্টোর হচ্ছে না স্টোর হচ্ছে এগুলো কিছুই দেখতে পাবা না। আচ্ছা, তাহলে আমি আবার আসি স্যার, এখানে কি নেগেটিভ, ওই যে -2 যদি থাকে, 2 এর ওখানে -2 এর জন্য সাইন বিট কি আবার এখানে কিছু হবে? ওই যে 7টা বিট যেটা ছিল, এখানে মাইনাস কেন আসবে বলো দেখি? এখানে মাইনাস আসার কি কারণ? স্যার যদি কোন একটাতে রিপ্রেজেন্ট করি মাইনাস দিয়ে, মাইনাস কখনোই আসবে না। তুমি তো এখানে অলরেডি ফ্র্যাকশন আসছেই, এখানে কেন মাইনাস আসবে? মাইনাস মানে কি? ধরো 6 টু দি পাওয়ার -1, এটার অর্থ কি? 1/6। 1/6 তো নিজে একটা ফ্র্যাকশন ভ্যালু, তো 1 ওটার ফ্র্যাকশন যে ভ্যালুটা, ওটার পরে 10 টু দি পাওয়ার, এখানে কখনোই মাইনাস আসবে না। কিন্তু এটা একটু চিন্তা করে দেখো, এই ভ্যালুটাই কিন্তু যদি a/b ফরম্যাটে লিখি, তাহলে কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস কিছু একটা দিয়ে লেখা পসিবল। বাট সেটা কিন্তু এখানে কখনোই লিখছি না, আমি এখানে ফরম্যাটটা এমন ভাবেই নিয়ে আসছি, দরকার এখানে পয়েন্টের পরে 000 কিছু একটা আসবে, বাট এই এক্সপোনেন্টটা সবসময় 10 টু দি পাওয়ার, অথবা যদি মাইনাস কিছু আসে সেই ক্ষেত্রে এই 7 বিটের মধ্যেই হয়তো কাজকর্ম করবে। যাই হোক, এটা নিয়ে তোমার মাথা ঘামানোর প্রয়োজন নাই। এখানে তো তোমার এটা অ্যাকচুয়ালি এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে মেমোরি স্টোরেজটা কিভাবে হয়।
বাট এখানে ও কিভাবে তোমাকে ইনপুট আউটপুট কিভাবে দিচ্ছে সেটা কিন্তু তোমার জন্য আসলে ইম্পর্টেন্ট না। শুরুতে যে সাইন বিটটা ছিল স্যার ওটা কি মাইনাস স্টোর করার জন্য না, যখন হচ্ছে মাইনাস এখানে প্লাস মাইনাস স্টোর করার জন্য। এটা হচ্ছে টোটাল ভ্যালুটা এই জায়গায় প্লাস মাইনাস থাকলে, যেমন এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ একটা ভ্যালু 57.234, এখানে যদি মাইনাস 57.234 থাকতো এই মাইনাসটা তখন এখানে এসে স্টোর হতো। এটা এক্সপোনেন্টের মাইনাস টার্ম না, এটা হচ্ছে ফুল যে তোমার ভ্যালুটা সেটার মাইনাস প্লাস মাইনাস টার্ম। ঠিক আছে, এখানে ধরো 0.00005334 একটা ভ্যালু ছিল, তখন এখানে এক্সপোনেন্ট টার্মটা জাস্ট 10 টু দি পাওয়ার 0 আসতো, এখানে 0 স্টোর হতো, এখানে মাইনাস আসার কোনো কারণ নাই এক্সপোনেন্ট টার্মে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, আচ্ছা এই কথাগুলো তো অলরেডি বললাম। এখন আসো বেসিক ডেটা টাইপ গুলা কি কি সি প্লাস প্লাসে। আচ্ছা তোমাদের রেফারেন্সের কথা মনে হয় বলা হয়নি, তোমরা সম সিরিজের যে সি প্লাস প্লাস এর বইটা ওইটা ফলো করতে পারো, ওটা গুগলে পাবা। এছাড়াও অন্য স্ট্যান্ডার্ড যে কোনো সি প্লাস প্লাস এর রেফারেন্স বুক ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। মেইনলি তোমাদের হচ্ছে গ্রামার এবং কিভাবে কোড করতে হয় সেই জিনিসটা শিখতে পারলেই হয়েছে। আমরা ক্লাসে যে যে সিলেবাস কভার করবো ওই জিনিসগুলো যে রেফারেন্স বই ফলো করো ওটা থেকে দেখবে আর কি। তো এই বেসিক ডেটা টাইপ এটা হয়তো বিভিন্ন রেফারেন্সে একটু আলাদা থাকতে পারে। তো মেইনলি হচ্ছে তোমার এই যে ক্যারেক্টার, শর্ট, লং, ইন্টিজার, ডবল, ফ্লোট, লং, ডাবল, হাবিজাবি এই ধরনের ডেটা টাইপ গুলাই থাকে। এখানে আরো কিছু দেওয়া আছে, এগুলো দেখো আর কি। ক্যারেক্টার কি স্টোর হয়, ডবল কি স্টোর হয়, ফ্লোটে কি স্টোর হয়, এগুলো তো অলরেডি বললাম। আচ্ছা এখন এখানে দেখো আরো কিছু জিনিস আছে, শর্ট এবং লং, লং ডবল, এগুলা কি? এগুলা হচ্ছে আচ্ছা এটা একটু পরে আসি। এখানে তোমার বেসিক ডেটা টাইপ গুলো কত ডিজিটের প্রেসিশন দিবে সেগুলো লেখা আছে। এটা ওই মেমোরির উপর বেস করে কতখানি প্রেসিশন দেওয়া পসিবল ওদের পক্ষে সেই জিনিসগুলো এখানে লেখা আছে, এগুলো দেখে নেবে, এগুলো তেমন কিছু না। আচ্ছা কিছু কিছু জিনিস আমি যেখানে স্পেসিফিক ইউজ করার কথা সেখানেই ইউজ করতে পারবো, অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না। যেমন ইনক্লুড, আইওস্ট্রিম, ইউজিং, নেমস্পেস, এসটিডি, তোমার ডেটা টাইপের যে সিনট্যাক্স গুলা, সি আউট, সি ইন, রিটার্ন, হাবিজাবি, এগুলাকে কিওয়ার্ড বলা হয়। এই কিওয়ার্ড গুলা কিন্তু স্পেসিফিক। ইনক্লুড কি? আমার প্রিপ্রসেসর ডিরেক্টিভ। আইওস্ট্রিম কি? স্ট্যান্ডার্ড হেডার ফাইল। ইউজিং নেমস্পেস হচ্ছে প্রিফিক্স ফিক্স করার জন্য, এসটিডি হচ্ছে প্রিফিক্স, এগুলো ডেটা টাইপ, অপারেটর, রিটার্ন টাইপ। যাই হোক এই জিনিসগুলা অলরেডি তোমাদেরকে যেগুলো দেখানো হয়েছে এইগুলা তুমি কখনোই ভ্যারিয়েবলের নাম হিসেবে স্টোর করতে পারবা না। যদিও হয়তো কখনো কখনো তুমি ইনক্লুড, আইওস্ট্রিম এই জিনিসগুলো ভ্যারিয়েবলের নাম হিসেবে দেখালে হয়তো তোমার কারেক্ট রেজাল্ট দিতে পারে, বাট ওটা একটা ওয়ার্নিং হয়তো দেখাবে, ওটা পরবর্তীতে ঝামেলা করতে পারে। বাট ইউজিং, নেমস্পেস, ইন্ট এইগুলা তোমার নিবেই না। ঠিক আছে, তো এই কিওয়ার্ড গুলা কখনোই ভ্যারিয়েবলের নাম হিসেবে রাখবা না। এই কিওয়ার্ড গুলা যেখানে তোমার ইউজ করার কথা সেখানে বাদ দিয়ে অন্য কোথাও ইউজ করবাই না। ঠিক আছে, তো এইটা একটু কেয়ারফুল থাকবা এই কিওয়ার্ড গুলার ইউজ করার সময়। আচ্ছা এখন আসো সাইজ গুলা কি কি আমি দেখতে চাই একটু। সাইজ গুলো দেখার জন্য আমার একটা অপারেটর আছে, সাইজ অফ অপারেটর। এইটা হচ্ছে তোমার কোনো ভ্যারিয়েবলের অথবা কোনো সরাসরি ডেটা টাইপেরও যে সাইজটা মেমোরির, এটা আমি এই সাইজ অফ অপারেটর দিয়ে দেখতে পারি। তাহলে সিনট্যাক্সটা হবে হচ্ছে জাস্ট সাইজ অফ দিয়ে তারপরে ব্র্যাকেটটা থাকতে পারে, অনেক সময় ব্র্যাকেট না, যদি কোনো ভ্যারিয়েবলের জন্য আমি দেখতে চাই ব্র্যাকেটটা নাও ইউজ করতে পারি। এই সাইজ অফ অপারেটর দিয়ে তারপরে যে ব্র্যাকেটের মধ্যে যদি ইন্ট লিখে দিই, যদি সি আউট করতে বলি, সেই ক্ষেত্রে আমার ওইটার সাইজ দেখাবে। যেমন এখানে ধরো আমি এগুলো সব মুছে দিই, ধরো এখানে আমি সাইজ অফ ব্র্যাকেটের মধ্যে ধরো ইন্ট লিখলাম, এইটা এখানে যে ভ্যালুটা, আর সি আউট না দিলে তো কিছু দেখাবে না। আচ্ছা যাই হোক, তাহলে এইখানে ইন্টিজার ভ্যারিয়েবলের জন্য কত বাইট মেমোরি স্টোর করে সেটা প্রিন্ট আউট করবে। দেখো রান দিই, এখানে দেখো দেখাচ্ছে 4, অর্থাৎ ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল আমার 4 বাইট মেমোরি অ্যালোকেট করে। ঠিক আছে, এখানে যদি আমি দিই ডবল, এবার রান দিই, আসছে হচ্ছে 8, অর্থাৎ ডবল টাইপের ভ্যারিয়েবলের জন্য আমার 8 বাইট স্পেস স্টোর করে। এখানে যদি আমি দিই লং ডাবল, এবার রান দিই, লং ডাবলের জন্য 12 বাইট মেমোরি স্টোর করে। ঠিক আছে, অর্থাৎ সাইজ অফ অপারেটরের ভিতর তুমি যে কোনো টাইপের ডেটা টাইপ, একটু মিউট করো, রান দিয়ে গেছো।
ফ্লোটের ক্ষেত্রে স্যার মানে কত বাইট জায়গা দখল করবে? 4 বাইট। এটা একটু রান দিয়ে দেখো। এটা তো জাস্ট তো মাইকটা মিউট করো। ফ্লোটের ক্ষেত্রে 4 বাইট আসবে। এটা একটু রান দিয়ে দেখো, বিভিন্ন টাইপের আছে, সব দেখাতে লাগলে তো অযথা সময় নষ্ট হবে। আচ্ছা, ক্যারেক্টারের জন্য মান এরকম সবগুলো একটু রান দিয়ে দেখো কোনটার জন্য কত কিছু আসে। আচ্ছা, এখানে একটা স্লাইডের মধ্যে আছে, আমি এটাতে দেখাই, তাহলে সবগুলো হয়তো একবারে দেখতে পাবা। আমি এটাকে জাস্ট কপি পেস্ট করি এখানে, যেহেতু দেখতে চাচ্ছই। ঠিক আছে, এখানে সব টাইপেরই এখানে লেখানো আছে। এই কোডটা দেখো, এই কোডটা আমি আর এক্সপ্লেন করলাম না, খালি একটু লাস্টে এক্সপ্লেন করে নিই। এখানে দেখো ডিক্লেয়ার করছে ফ্লোট টাইপ একটা ভ্যারিয়েবল আর ইন্টিজার টাইপ একটা ভ্যারিয়েবল। এখানে চাইলে সাইজ অফ দিয়ে সরাসরি ভ্যারিয়েবলের সাইজও দেখতে পারো। তাহলে এখানে যদি ওয়েট দিই, ওয়েটটা হচ্ছে ফ্লোট টাইপ ভ্যারিয়েবল, তাহলে এখানে কত আসবে বলো তো? এখানে আসবে কত? ফ্লোটের যদি সাইজ 4 বাইট হয় কত শো করবে এখানে? বলো কেউ একজন। 4 শো করবে। ফ্লোটের শো করবে। এখানে সিরিয়াল নাম্বার, এটা চাইলে ব্র্যাকেটের ভিতরে রাখতে পারো, ভ্যারিয়েবলের সময় ব্র্যাকেট ছাড়াও দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা একটু রান করি, তাহলে সবগুলো একসাথে আসবে। এটার এক্সপ্লেন করলাম না, কোডিংটা তো তোমরা বুঝছো। ইন্টিজার 4 ডবল 8 শর্ট 2 লং 4, এগুলো সবগুলো বাইটসে দেখাচ্ছে। ঠিক আছে, ক্যারেক্টার 1 লং ডাবল 12, এখানে ওয়েটের জন্য দেখাচ্ছে 4, এটা ফ্লোট টাইপ, সিরিয়াল নাম্বারের জন্য দেখাচ্ছে 4। যাই হোক, ঠিক আছে। তাহলে সাইজ অফ ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, এখানে প্রত্যেকটা সাইজ অফ এর পরে স্যার যে একটা স্ল্যাশ ইউজ করা হয়েছে স্যার, লাইক ক্যারেক্টার আগে একটা স্ল্যাশ ক্যারেক্টার পরে, এই হ্যাঁ স্যার, এটা স্যার কোনো সিগনিফিকেন্স আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার স্ল্যাশ এন যেরকম নিউ লাইন ক্রিয়েট করে, স্ল্যাশ এই কোট মার্কেটে কি বলে ইনভার্টেড কমা যদি দাও তাহলে হচ্ছে ও ইনভার্টেড কমা দেখাবে। ঠিক আছে, এই স্ল্যাশটা কিন্তু প্রিন্ট হবে না, কেয়ারফুলি দেখো এখানে। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে ইনভার্টেড কমাটা, স্ল্যাশ ইনভার্টেড কমা স্ল্যাশ কোশ্চেন, আমি আছে স্লাইডের মধ্যে আছে আরো অনেক কিছু, ওগুলা দেখবা। স্ল্যাশ এন দিলে নিউ লাইন, স্ল্যাশ টি দিলে একটা ট্যাব, এরকম অনেক কিছু আছে আর কি। এগুলো এসকেপ সিকোয়েন্স বলে এগুলাকে। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, আবার তাহলে এখানে একটু ব্যাক করি। এখন তোমাদেরকে জাস্ট আউটপুটটা স্ক্রিনশট দেখানো আছে। আচ্ছা, এই যে যেটার কথা বলছিলাম, এসকেপ সিকোয়েন্স। তো এসকেপ সিকোয়েন্স গুলা কি কি? স্ল্যাশ এন, স্ল্যাশ টি, স্ল্যাশ এন দিলে এগুলো তো দেখলাম অলরেডি। এখানে আরো অনেক কিছু আছে। স্ল্যাশ এ দিলে একটা সাউন্ড হবে বেল রিং করার, এরকম আরো অনেক কিছু আছে। ঠিক আছে, এগুলো একটু দেখো, সবগুলো তোমরা টাইপ করে, এগুলো সবকিছু আর লিখে দেখালাম না। এগুলা জাস্ট হচ্ছে তোমার ডবল কোটের মধ্যে থাকতে হবে, কিন্তু সবগুলো এসকেপ সিকোয়েন্সেস আউটের মধ্যে ডবল কোটের মধ্যে থাকলে তখন হচ্ছে এই ঘটনাগুলা এক্সিকিউট করবে। ওকে, এগুলো একটু ট্রাই করে দেখো তোমরা। আচ্ছা, এখন আজকের লেকচারের লাস্ট টপিকে আসি। সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো তোমরা হয়তো সি এর মধ্যেও কিছু হালকা পাতলা করছো, ওইটাই আবার আসি। সি প্লাস প্লাস হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে। আমরা এখন দেখতে চাচ্ছি অ্যারিথমেটিক অপারেশন গুলা। অ্যারিথমেটিক অপারেশন বলতে কি বোঝায়? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলাই, তাই না? তাহলে অ্যারিথমেটিক অপারেশন করার জন্য অলরেডি তোমাদেরকে 2 + 5 একটা দেখাইছিলাম সি আউট করে, তো ওটা একটা অ্যারিথমেটিক অপারেশন ছিল। তো অ্যারিথমেটিক অপারেশনের জন্য কতগুলো অপারেটর লাগবে আমার। তাহলে অপারেটর কাকে বলে? আমরা যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ম্যাথে ইউজ করতাম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা অপারেটর, তাই না? যে ইকুয়াল সাইনটা ইউজ করে সেটাও একটা অপারেটর। আমরা সি আউট, সি ইন এর জন্য যে লেস দেন গ্রেটার দেন সাইন ইউজ করলাম দুইটা করে, ওটাও কিন্তু একটা অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলা? এই যে প্লাস সিম্বল, মাইনাস সিম্বল, অ্যাস্টারিস্ক সিম্বল আর স্ল্যাশ সিম্বল। ঠিক আছে, এই চারটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সাথে আরেকটা আছে, এটা হচ্ছে যে পার্সেন্টেজের যে সাইনটা, এটাকে বলা হয় হচ্ছে মডুলাস। এই 5টা সিম্বল হচ্ছে তোমার অ্যারিথমেটিক অপারেটর। প্লাস, এটা তুমি টিপিক্যালি যা বুঝো সেটা সেই ঘটনায় করো। প্লাস দিয়ে যোগ করবে, মাইনাস দিয়ে ভাগ করবে, অ্যাস্টেরিস্ক দিয়ে মাল্টিপ্লাই করবে, আর স্ল্যাশ দিয়ে ডিভিশন করবে। আর এই যে সাইনটা পার্সেন্টেজ সাইন, মডুলাস বলবো এটাকে এখন থেকে, এটা হচ্ছে ভাগশেষটা দেখাবে। অর্থাৎ যদি আমি এখানে লিখি 10 মডুলাস 4, সেই ক্ষেত্রে তোমার এক্সপ্রেশনটা ইভালুয়েট করার পরে ভ্যালু কত থাকবে? 10 মডুলাস 4 করলে
ভাগশেষ কত হয়? ভাগশেষ 2 2 হয়, তাহলে ওটার রেজাল্ট দেখাবে 2। 5 মডুলাস সে 2 যদি করি কত আসবে? 1 1 আসবে, রাইট। সো এগুলো আর কি এই অপারেটরটা ইউজ করলে আমার ভাগশেষ দেখাবে। এই 5টা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, এখন এই অপারেশন গুলা আমি একটু এখানে রান করি আবার। ধরো 2 + 5, আচ্ছা প্লাস না করে প্লাস তো খুব ইজি, আমি এখানে ভাগ করি। ধরো 8/3, ঠিক আছে? তাহলে এখানে কত আসা উচিত রেজাল্টটা? কে একজন একটু বলো এখানে রেজাল্টটা কত আসা উচিত? 2.67 আর একজন মনে হয় বললা 2। অ্যাকচুয়ালি এটার রেজাল্ট আসবে 2। কারণ কি? কারণ দেখো আমি একটা ইন্টিজার টাইপ একটা ইন্টিজার একটা ভ্যালুকে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে ভাগ করছি। তাহলে এই সি প্লাস প্লাস যেহেতু দুটাই ইন্টিজার আছে, ও এই ভ্যালুটা করবে ইন্টিজারে। তাহলে শুধুমাত্র ইন্টিজার পার্টটা রাখবে। আমি এটাকে রান দিই, রান দিলে দেখো আসছে হচ্ছে 2, ঠিক আছে? এটা আমি হচ্ছে আমি এখানে মাউস কার্সর না নিয়ে যাই, কিবোর্ড দিয়ে কিন্তু রান দিচ্ছি। হ্যাঁ, F9 হচ্ছে তোমার শর্টকাট কি বিল্ড এন্ড রানের। আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে 8.0 করে দিই, আমি কিছুই করিনি, জাস্ট এটাকে একটা ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবল তোমার ডবল টাইপে কনভার্ট করছি। এবার যে রেজাল্ট আসবে, এবার দেখো 2.67 যেটা বলছিলাম সেই জিনিসটা আসবে। রান দিলে দেখো 2.66667 এই জিনিসটা আসছে। কি পার্থক্য করছি? জাস্ট এখানে দুইটার মধ্যে একটাকে যদি ইন্টিজার ছাড়া তুমি অন্য কোনো ডবল টাইপে নিয়ে যাও, এটাকে যদি 8.0/3 না দিয়ে 8/3.0 করে দিতাম, স্টিল তোমার একই রেজাল্ট আসতো, ঠিক আছে? আরো একটা মজার ব্যাপার আছে এখানে দেখো, আমি যদি 0.0 না দিই, খালি একটা পয়েন্ট সিম্বল দিলাম এখানে, স্টিল এই পয়েন্ট সিম্বল দিলেও তোমার এটা ডবল টাইপ হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ডবল টাইপে অ্যান্সার আসছে, ঠিক আছে? আমি কিন্তু 0.0 দিইনি, জাস্ট পয়েন্ট দিছি তারপরে। আচ্ছা, এবার আসো আমি ওই উপরে তো ইন্টিজার টাইপ ফাংশনটা ডিক্লেয়ার করেছি, তাহলে এরকম পয়েন্টেড না, মানটা আসলো কেন? ফাংশনের ডিক্লেয়ার করা এটা আসছে হচ্ছে তোমার রিটার্ন টাইপ। এই ডেটা টাইপ, ফাংশনের ডেটা টাইপটা হচ্ছে তোমার রিটার্ন টাইপ কি হবে সেটা ডিক্লেয়ার করতেছে। আমার এখান থেকে যে রিটার্ন, ওটা ফাংশনে যে আরো ভালো বুঝতে পারবা, এখানে আমি চাই অন্য জিনিসও ইউজ করব তখন। ফাংশনের টাইপের সাথে তোমার এখানকার টাইপের কোনো সম্পর্ক নাই। এই ভ্যারিয়েবলের ভিতরে ইন্টিজার মেইনের একটু আগে তো ডবল ইউজ করছি, ক্যারেক্টার ইউজ করছি, সবই তো ইউজ করছি। ফাংশনের টাইপ তো মেইন ইন্টিজারই ছিল সবসময়। এই ডেটা টাইপটা হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ। এই ফাংশনটা ইভ্যালুয়েট হওয়ার পরে ফাংশনে কি ভ্যালু রিটার্ন করবে সেই ভ্যালুটার ডেটা টাইপ কি থাকবে এই রিটার্ন থেকে, ওইটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ওইটা আলাদা ইস্যু। যাই হোক, এখন এখানে আমি মডুলাস সাইনটা দিই, তাহলে এখানে আসা উচিত 2, তাই না? আচ্ছা, অন্য জিনিস দিই একটু, ধরো 13, তাহলে এখানে আসা উচিত 5 দিলাম, তাহলে এখানে আসা উচিত 3, তাহলে আসলো 3, খুব ভালো কথা। তাহলে এখানে আমি যদি 13.0 দিই তাহলে কি হবে বলো দেখি? 3.0 না, এখানে রানই হবে না। না, এখানে রান হবে না, এখানে রান হবে না। মডুলাস সাইনটা সবসময় তোমার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের ক্ষেত্রে বা ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে রান হবে। দেখো এখানে এরর দেখাচ্ছে, কি লেখা দেখাচ্ছে? ইনভ্যালিড অপারেন্ডস অফ টাইপস ডবল এন্ড ইন্ট টু বাইনারি অপারেটর মডুলাস, ঠিক আছে? এই মডুলাস অপারেটরের ক্ষেত্রে অবশ্যই দুই সাইডে তোমার ইন্টিজার থাকতে হবে, ওকে? না হলে এটা রান হবে না। অন্য অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে কিন্তু এই লিমিটেশন নেই, ওরা ফ্লোট ডাবল সবকিছু করতে পারে প্রত্যেকটা অপারেটরই। বাট যখন তুমি মডুলাস অপারেটর ইউজ করবা তখন অবশ্যই দুইটাকে ইন্টিজার হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আবার ওই প্রাইমারি স্কুলের কথাবার্তা বলবো এখানে। প্রিসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি। প্রিসিডেন্সটা কি হবে? কোনটাকে, ধরো একটা এক্সপ্রেশনের মধ্যে, ধরো এখানে যেমন আছে 4 × 5/3 মডুলাস 4 + 7/3, এইটাকে যদি আমি এই 3 মডুলাস 4 আগে এভালুয়েট করতাম তাহলে একরকম অ্যান্সার আসতো, যদি 4 × 5 আগে করি তাহলে একরকম অ্যান্সার আসতো। তাহলে কোনটাকে আগে আমি এভালুয়েট করব? তো তোমরা বলো লেফটের গুলো আগে না, কোনগুলো আগে বুঝে নাই।
সিরিয়ালি যাবে না স্যার, মানে এই ক্ষেত্রে মানে 4x5 আগে সিরিয়াল, হ্যাঁ সিরিয়ালে যাবে। সিরিয়ালে কোন দিক থেকে যাবে? ডান থেকে সিরিয়ালে, বাম থেকে সিরিয়ালি? বাম থেকে। বাম থেকে সিরিয়ালি, হ্যাঁ যাবে। কখন বাম থেকে সিরিয়ালি যাবে? যদি অপারেটর গুলা ইকুয়াল প্রিসিডেন্সের হয়। যেমন যোগ অথবা বিয়োগ থাকলে ওইটা পরে এভালুয়েট হবে, গুণ ভাগ থাকলে সেটা আগে এভালুয়েট হবে। গুণ ভাগ এবং মডুলাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস, এটা হায়ার প্রিসিডেন্সের, যেটা আমরা নর্মালি ম্যাথ করার সময় কিন্তু আমরা তাই করি। তোমরা যে একটা কি ছিল, বডমাস ছিল তাই না, ব্র্যাকেটস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন এন্ড সাবট্রাকশন। বডমাস অবশ্য ব্রিটিশ রুলে মনে হয় অন্য কি যেন আরেকটা বলে, ব্রিটিশ নেই আছে, যাই হোক ওইগুলো আলাদা ইস্যু। তো অনেকের হয়তো এই কনসেপ্ট থাকতে পারে যে ডিভিশন আগে মাল্টিপ্লিকেশন পরে, এমন কিন্তু না। এই তোমার যে বডমাস যেটাও ছিল, আমি একটা লেখা আমার কাছে ছিল, আমি শেয়ার করবেন তোমাদের টিমসে, খুব ফ্যান্টাস্টিক একটা লেখা ছিল। সেটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন কোনোটা কিন্তু কোনোটার আগে না। যেমন এখানে যেটা আছে 4 times 5/3, এটা তুমি আগে ভাগ করো বা আগে গুণ করো বা যাই করো না কেন, আলটিমেটলি এইটার রেজাল্ট একই আসবে, ঠিক আছে? তো এটা করে দেখো, ট্রাই করে দেখো। যদি এর ভিতরে কোনো যোগ বিয়োগ বা কোনো ব্র্যাকেট না থাকে, প্যারেনথেসিস না থাকে, সেই ক্ষেত্রে তুমি যেভাবে যাই করো না কেন রেজাল্টটা সেম থাকবে, গুণ ভাগ যদি থাকে। সিমিলারলি যোগ বিয়োগের ক্ষেত্রেও তাই, 1 + 2 - 3, তুমি যেটাই যার আগে করো না কেন আলটিমেটলি রেজাল্ট 0 আসবে, ঠিক আছে? বাট মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডুলাস আগে এভালুয়েট হবে, প্লাস মাইনাস পরে এভালুয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ইকুয়াল প্রিসিডেন্সের মধ্যে থাকে সেই ক্ষেত্রে কোনটা আগে হবে? সেটা যেটা বললা, লেফট টু রাইট যাবে। এটা সি প্লাস প্লাস এর কম্পাইলার এটাই করবে সবসময়। অর্থাৎ এই যে অপারেটর গুলা আছে, অ্যারিথমেটিক অপারেটর গুলা দেখালাম, এটা লেফট অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ লেফট থেকে যদি ইকুয়াল প্রিসিডেন্স থাকে তাহলে লেফট থেকে যেতে থাকবে, ঠিক আছে? আবার এই লেফট অ্যাসোসিয়েটিভিটি যেটা বললাম, এইটাকে ওভাররুল করতে পারো কিভাবে? ব্র্যাকেট ইউজ করে, প্যারেনথেসিস ইউজ করে। প্যারেনথেসিস ইউজ করে কিভাবে? এই দেখো, এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই সেই ক্ষেত্রে আগে তোমার এটা এভালুয়েট হবে। যেমন এখানে একটা ছোট্ট কোড আছে, এটা আমি লিখে দেখাবো না, পরেরটা দেখাচ্ছি। 20/4/2, তাহলে এটা তুমি যাই করো না কেন অ্যান্সার কত আসবে? অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসবে। দেখো 20/4 যদি আগে করি তাহলে ওটা কত আসে? 5/2 যদি করি তাহলে আসবে 2.5, এখানে আসবে না, এখানে আসবে 2, তাই না? আর যদি 4/2 এটাকে যদি আগে এভালুয়েট করতাম, 4/2 মানে কত? 2, তাহলে 20 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 10, ঠিক আছে? সো আউটপুটটা কিন্তু ডিফারেন্ট। আমি একটু এটা তাহলে রান করে দেখাই, দেখো কি আসে। আচ্ছা দেখো, তাহলে এখানে আসছে 2, এখানেও 2 আসছে, বাট রাইটেরটা যদি আগে এভালুয়েট করতাম তাহলে আসতো 10। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে অপারেটর গুলা এটা লেফট অ্যাসোসিয়েটিভ, ওকে? আচ্ছা, এর পরেরটায় যাই, এটা একটু ঝামেলা আছে, এখানে আউটপুট দেখানো আছে। এবার দেখো এখানে অনেক কিছু আছে, এটার ক্ষেত্রেও এটা আমি একটু লিখি তাহলে জিনিসটা, সরি, কি করলাম? আচ্ছা, এটা যদি এখন রান দিই, আমি একটু কোডটা দেখে নিই এখানে কি লেখা আছে। এখানে বলছে 4 times 10/6 মডুলাস 4, এই ঘটনা ঘটাচ্ছে, তাই না? তাহলে 4 গুণ 10 মানে 40, এখানে 40 দেখাবে। এখানে 40/6 মানে হচ্ছে কত? 6, তাই না? 6 পয়েন্ট সামথিং কিন্তু আসবে, যেহেতু এখানে ইন্টিজার। তাহলে 6 মডুলাস 4 মানে হচ্ছে 2। তাহলে আমার এই এক্সপ্রেশনটার রেজাল্ট দেখানো উচিত 2। এখন এটাকে যদি আমি প্যারেনথেসিস ইউজ করি, লেফট অ্যাসোসিয়েটিভ, তাহলে এইভাবেই আসার কথা, এইভাবে অ্যাকচুয়ালি করতেছি। এটা যদি রাইট অ্যাসোসিয়েটিভ হতো তাহলে ডান সাইড দিয়ে ব্র্যাকেট দিয়ে আসি, তাহলে ডান দিক থেকে ব্র্যাকেট দিলাম, তাহলে দেখো এটা আসবে 6 মডুলাস 4 মানে হচ্ছে 2, 10/2 মানে হচ্ছে 5,
4 5 20, তার মানে এখানে এই অপারেশনটার পরে 2 দেখাতো, এই অপারেশনটার পরে 20 দেখাবে। রান দিয়ে দেখি কি হয়। এখানে 2 দেখাচ্ছে, কখন রাইট অ্যাসোসিয়েটিভে কাজ করবে? কখনোই রাইট অ্যাসোসিয়েটিভের কাজ করবে না। আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি এই কারণে ও ডান থেকে আগে আসতেছে, মানে ব্র্যাকেট দিয়ে আমি ফোর্স, ব্র্যাকেট দেওয়ার মানে কি, ব্র্যাকেটের ভিতর যে এক্সপ্রেশনটা থাকবে সেটাকে আগে এভালুয়েট করবে। সোজা কথা, তুমি ম্যাথ করার সময় যে কাজ করতে সেটাই। ব্র্যাকেটের প্রেসিডেন্স তোমার অপারেটর গুলারও আগে, মানে আগে ব্র্যাকেট, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মডুলাস, তারপরে হচ্ছে প্লাস এন্ড মাইনাস। এর মধ্যে ইকুয়াল প্রেসিডেন্সের যদি থাকে সেই ক্ষেত্রে লেফট টু রাইট যাবে, লেফট অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, রাইট অ্যাসোসিয়েটিভ কখন হবে অলরেডি দেখাইছি অবশ্য। রাইট অ্যাসোসিয়েটিভ হয় কোনো একটা সময়, সেটা হচ্ছে যখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতাম, অর্থাৎ ইকুয়াল সাইন যেটা, ওইটা যখন ইউজ করতাম তখন কিন্তু ওটা রাইট অ্যাসোসিয়েটিভ ছিল। অর্থাৎ ডান সাইডের এক্সপ্রেশন ইভ্যালুয়েট করে ওই ভ্যালুটাকে লেফট সাইডে যে ভ্যারিয়েবল থাকতো ওইটার মধ্যে স্টোর করতো। ওইটা ইকুয়াল সাইন, কিন্তু ইকুয়াল সাইন বলবো না, অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিন্তু রাইট অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো, এটা বোঝা গেল। এখানে জাস্ট ওইটাই লেখা আছে যে কোনটা আগে ইভ্যালুয়েট করলো কোনটা পরে। আচ্ছা, এবার আসা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা অলরেডি তোমাদেরকে দেখাই দিচ্ছি, বলেও দিছি। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর যে রাইট অ্যাসোসিয়েটিভ, এটা কিভাবে বুঝবো? ধরো এখানে যে এক্সাম্পলটা আছে এটাই আমি একটু কোড বক্সে যাই। ধরো ইন্টিজার m একটা নিলাম, এখন m ইকুয়ালস টু বললাম 25, cout m, তাহলে m এর ভ্যালু হচ্ছে আমার জাস্ট 25 দেখাবে, তাই না? দেখালো 25। আচ্ছা, এই লাইনটাই আমার ম্যাথমেটিক্সে m ইকুয়ালস টু 25 আর 25 ইকুয়ালস টু m কিন্তু একই কথা। বাট এখানে যদি আমি 25 ইকুয়ালস টু m লিখতাম তাহলে কি হতো? আমি বলছি ইকুয়াল সাইনটা কিন্তু রাইট অ্যাসোসিয়েটিভ। তাহলে এ যেটা করতে চাইবে সেটা হচ্ছে ডান সাইডের ভ্যালুটা নিয়ে এসে বাম সাইডে স্টোর করতে যাবে। বাম সাইডে তো কোনো ভ্যারিয়েবল নাই, বাম সাইডে আছে হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, রাইট সাইডে বরং আছে হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে কি এই কাজটা করতে পারবে? কিন্তু এটা করতে পারবে না, এরর চলে আসছে। ঠিক আছে, যেহেতু এটা রাইট অ্যাসোসিয়েটিভ। আরেকটা কাজ করি, m আর n দুইটা নিলাম, এখানে ধর আমি বলছি n ইকুয়ালস টু 10। এখন cout এর পরে m আর n দুটো আমি প্রিন্ট করতে চাই। আচ্ছা, এবার বলো তো এখানে আমার রান দিলে কি দেখাবে? দুইটাই 0। দুইটাই 0 কেন দেখাবে? m এর ভ্যালু তো স্যার নাই স্যার। m এর ভ্যালু নাই, n এর ভ্যালু দিছে 10। এই লাইনে কি বলছে? দুইটা 10 দেখাবে। এখানে বলছে সরি, এখানে আমি ভুল লিখছি। হ্যাঁ, দুটাই 0 না, দুটাই গার্বেজ ভ্যালু দেখাবে। দেখো কারণ কি, খেয়াল করে নি, এখানে দুইটা গার্বেজ ভ্যালু আসছে। ঠিক আছে, কেন গার্বেজ ভ্যালু আসছে? কারণ হচ্ছে n এর ভ্যালু 10 স্টোর করছি, বাট এর পরের লাইনে n এর মধ্যে m এর যে ভ্যালুটা সেটা স্টোর করছি। m এর মধ্যে কোন ভ্যালু স্টোর করছিলাম? m এর মধ্যে কিছুই স্টোর করিনি, সো গার্বেজ ভ্যালু স্টোর হয়ে আছে। তাহলে যেই গার্বেজ ভ্যালুটা m এর মধ্যে স্টোর হয়েছিল সেই ভ্যালুটাই আবার n এর মধ্যে স্টোর হয়ে থাকছে। আমি আবার একটু দেখি এখানে, স্যার বাট আমরা যদি m ইকুয়ালস টু n দিতাম তাহলে তো দুইটা 10 দেখাইতো না স্যার? দুইটা 10 দেখাতো, রাইট, দুইটা 10 দেখাতো। আমি দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। এখন শুরুতে দেখি কি থাকে, আবার একটু রান দিই। শুরুতে দেখো দুইটা গার্বেজ ভ্যালু আসছে এখানে, m এবং n এর। m এর আলাদা একটা গার্বেজ ভ্যালু, n এর আলাদা একটা গার্বেজ ভ্যালু। এরপরে n এর ভ্যালু 10 স্টোর করছি, এখানে আবার দিই এই লাইনটা। এখন দেখো কি হচ্ছে, m এর একটা গার্বেজ ভ্যালু, n এর একটা গার্বেজ ভ্যালু, তারপরে n এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করছি, তারপরে আবার m আর n এর ভ্যালু দেখতে চাই। তারপরে দেখো m এর যে গার্বেজ ভ্যালুটা ছিল সেটাই দেখাচ্ছে, n এর মধ্যে কিন্তু এখন একটা ভ্যালু আমরা স্টোর করছি সেটা দেখাচ্ছে। এরপরে n ইকুয়াল টু m দিচ্ছি, তাহলে কি হচ্ছে, m এর মধ্যে যে গার্বেজ ভ্যালুটা ছিল সেই গার্বেজ ভ্যালুটা আমি n এর মধ্যে স্টোর করছি। তারপরে m আর n এর ভিতর, m এর ভিতর যে গার্বেজ ভ্যালুটা ছিল সেটা দেখাচ্ছে। এখন এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি n ইকুয়াল টু m না দিয়ে m ইকুয়ালস টু n দিয়ে দিই। তাহলে এখন লাস্টে কি দেখাবে? লাস্টে দুইটা ভ্যালুই 10 দেখাবে, তাই না? এই দেখো উপরের গুলা যা ছিল তাই আছে, লাস্টের ভ্যালুটা আমার ঠিক হয়ে গেছে। এ থেকে বুঝতে পারছি আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা রাইট অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ ডানের যে ভ্যালুটা ছিল ওইটাকে নিয়ে বাম সাইডে স্টোর করবে। ঠিক আছে, আচ্ছা এটা বোঝা গেল। এখন তাহলে এখানে তুমি চাইলে শুধুমাত্র যে n থাকতে এমন কোনো কথা নাই, আমি n প্লাস 10 দিয়ে দিই।
ঠিক আছে, এবার রান দিই, তাহলে এম এর ভ্যালু এখানে কত দেখাবে? 20 দেখাবে, রাইট। ঠিক আছে, এখানে কিন্তু এম এর ভ্যালু 20 দেখাচ্ছে। অর্থাৎ আমার এই অ্যাসাইনমেন্ট অপারেটর ডান সাইডে যে শুধু ভ্যারিয়েবল বা সিঙ্গেল কোনো ভ্যালু থেকে নিতে পারবে এমন না, এখানে কোনো এক্সপ্রেশন থাকলে সেই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করেও আমার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা গেল আচ্ছা, এটা গেল। এরপরে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আবার একটা আছে, ওইটাতে আসছি। আচ্ছা, তো এখানে এটা দেখাচ্ছিলাম যেগুলো এখানে তুমি চাইলে ডবল টাইপেরও স্টোর করতে পারো, এখানে সবকিছু স্টোর করতে পারো, তাই না? ডবল টাইপের এক্সপ্রেশনও তুমি ইভ্যালুয়েট করে এখানে স্টোর করতে পারো, ভ্যারিয়েবলের সাথে কিছু অ্যাড করতে পারো, যেগুলো দেখায় আসলাম আর কি। এগুলা কিছু কোড লেখা আছে, এগুলা রান করে দেখো। ওই যে কথাগুলো বললাম, চাইলে তুমি এখানে মাল্টিপল অ্যাসাইনমেন্ট অপারেটরও ইউজ করতে পারো। এখানে যে মাল্টিপল অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে, এটা একটু দেখি। ধরো আমি এখানে ধরো দিলাম হচ্ছে 50, তাহলে এখানে কত দেখাবে বলো দেখি? লাস্টে এম এর ভ্যালুটা কত দেখাবে, কেউ একজন বলো দেখি? 50 দেখাবে। এম এর ভ্যালু 50 হবে কিছু না, দেখাবে না, মানে এরর থাকবে। না, এররটা কোন জায়গায় হয়েছে? এররটা কোন জায়গায় হয়েছে বলো? এররটা হয়েছে অ্যাকচুয়ালি n+10 এর ভিতর আমি 50 স্টোর করতে চাইছি। n+10 তো কোনো ভ্যারিয়েবল না, n+10 তো একটা এক্সপ্রেশন, এক্সপ্রেশনের মধ্যে তো আমি কোনো কিছু স্টোর করতে পারবো না, এই কারণে এটা ভুল দেখাচ্ছে। এখানে যদি আমি m না দিয়ে n দিতাম তাহলে কি হতো দেখো, এখানে যেটা করতো, আচ্ছা এখানে দুইটা ঘটনা ঘটা সম্ভব। m এর ভ্যালু কত হবে এখন বলো? n এর ভ্যালু ছিল ইনিশিয়ালি 10, এই লাইন শেষে n এর ভ্যালু হয়ে যাবে 50। তাহলে এখানে যখন সি আউট দিব আমি, এগুলা আমি দরকার নেই, এগুলা সরাই দিই। তাহলে আমার এই লাইন শেষে আমার m আর n এর ভ্যালু দেখাবে। বলো দেখি এখানে রেজাল্ট কত আসবে? m এর ভ্যালু কত দেখাবে আর n এর ভ্যালু কত দেখাবে? স্যার এম এর ভ্যালু 10 দেখাবে, হলো 50। m 10 দেখাবে, n 50 দেখাবে। n 10 দেখাবে বলছো, m 50 দেখাবে বলছো। অ্যানসার হচ্ছে দুইটাই 50 দেখাবে। কারণ কি? কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরটা রাইট অ্যাসোসিয়েটিভ, ডান দিক থেকে আসবে আগে। তাহলে 50 যে ভ্যালুটা, এটা স্টোর হবে n এর মধ্যে, তারপরে n এর যে ভ্যালুটা, এখন 50 তো স্টোর হয়ে গেছে যেহেতু রাইট অ্যাসোসিয়েটিভ, তাহলে 50 এর এই ভ্যালুটা m এর মধ্যে স্টোর হবে। ঠিক আছে, আমি একটু রান দিয়ে দেখি। রান দিয়ে দেখো দুইটাই 50 আসছে। ঠিক আছে, যেহেতু রাইট অ্যাসোসিয়েটিভ তাহলে ডান দিক থেকে আগে আসতেছে। ঠিক আছে, যদি এটা লেফট অ্যাসোসিয়েটিভ হতো তাহলে কিন্তু m এর ভ্যালুটা 10 দেখাতো। ওকে, আচ্ছা, এবার আসো তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে, আরো কিছু কোড লেখা আছে, এগুলা রান করে দেখো তোমরা। আচ্ছা, আচ্ছা, এরপরে আসো কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে আমরা চাইলে একটা অ্যারিথমেটিক অপারেটর একসাথে লিখে আমরা এক্সপ্রেশন এভালুয়েট করতে পারি। তাহলে যেটা হবে, যেমন a = a+2, আমরা একটু এখানে যাই, আবার ধরো m একটাই রাখি, m = আমি ইনিশিয়ালাইজ করে দিই, m = say 5। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি সি আউট করি, m এর ভ্যালু 5 দেখাবে, 5 আসলো। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি m = m+3 দিলাম, এটা কি এরর দেখাবে? দুই সাইডে m আছে, বলো এরর দেখাবে না সমস্যা করবে না? স্যার 8 দেখাবে। 8 দেখাবে স্যার। 8 দেখাবে, কারণ কি? কারণ m এর ভিতর তো আমার ভ্যালু একটা আছে। যদি m এর ভিতর ভ্যালু স্টোর নাও করা থাকতো, একটা গার্বেজ ভ্যালু স্টোর হতো, গার্বেজ ভ্যালুর সাথে 3 অ্যাড হয়ে m এর মধ্যে স্টোর হতো, রাইট অ্যাসোসিয়েটিভ, তাই না? তাহলে ডান সাইডে ওই নিজেও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে m = m+3 হলে 5 + 3 = 8 টা m এর ভিতর স্টোর হবে, তারপরে এখানে 8 শো করতো, দেখি 8 শো করতেছে। ওকে, এইটাকে চাইলে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে লিখতে পারি। অর্থাৎ ও নিজের সাথে যদি কোনো কিছু অপারেট করতে চাই, সেই ক্ষেত্রে এইভাবে না লিখে আরো কুইকলি আমরা += এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা এভালুয়েট করলে সেম, এটা লেখা আর m = m+3 লেখা একই।
তাহলে এখানে আমার 8 আসতেছে। আচ্ছা, এরপরে আসো m মাল্টিপ্লাই ইকুয়াল টু 2 দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে এখানে তো 8 ছিল, 8ই দেখাবে, সমস্যা নাই। এই পরের লাইনে কি দেখাবে বলো দেখি আমাকে কেউ। 16 দেখাবে। তাহলে m এর ভ্যালু 8 স্টোর ছিল, এরপরে কি করছি m ইকুয়ালস টু m টাইমস 2 মানে 8 টাইমস 2 মানে 16। তাহলে রান দিয়ে দেখি, তাহলে দেখো এখানে কিন্তু 16 আসছে। সিমিলারলি তোমার ভাগ বিয়োগ সবকিছু ইউজ করতে পারো, ঠিক আছে? সো যেটা ইউজ করো না কেন তোমার এক্সপ্রেশনটা ওইভাবে ক্যালকুলেট করবে, মানে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরে তুমি সবগুলো এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এখানে স্লাইডেও লেখা আছে। আচ্ছা, মডুলাস এটাও ইউজ করতে পারো, বাট এটার সময় একটু কেয়ারফুল, তোমার যে ইন্টিজার ডেটা টাইপ ওইটা একটু ঠিকঠাক রাখা লাগবে, না হলে কিন্তু আবার মডুলাস অপারেটর ইউজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা দেখালাম এরকম একটা এক্সাম্পল এখানে স্লাইডে তোমাদের করে দেওয়া আছে, প্লাস মাইনাস সবকিছু দিলে কি আসবে, এই কোডটা রান করে দেখো তোমাদের ভ্যালু যেরকম আসার কথা ওই রকম আসে কিনা, ঠিক আছে? যেমন এখানে যেটা দেওয়া আছে, ধরো n ইকুয়ালস টু 22 ছিল, তারপর প্লাস ইকুয়ালস টু 9 মানে কি 22 আর 9 31, তারপরে 31 থেকে 5 বিয়োগ করলে 26, 26 দুগুণে 52, 52 কে 3 দিয়ে ভাগ করলে 17 পয়েন্ট সামথিং আসতো, বাট এটা তো ইন্টিজার টাইপ, তাহলে হচ্ছে 17 আসছে। এবার মডুলাস যদি 7 করি তাহলে 7 দুগুণে 14, তাহলে 3 ভাগশেষ থাকে, তাহলে 3 আসছে, ঠিক আছে? এরকম একটা আউটপুট আসবে, আমি এটা লিখে দেখালাম না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা কতগুলা ফাংশন আমি চাইলে এটা ইউজ করতে পারি। এটা ফাংশনের সময় হয়তো আরো ডিটেইলে যাব। এটা তারপরে এখানে অ্যারিথমেটিক অপারেটর যেহেতু বলছিলাম আমি যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখছি, আমি চাইলে সাইন কস এক্সপোনেন্ট লগ এগুলাও, স্কোয়ার রুট পাওয়ার এগুলাও তো আমার লাগবে। তো এইগুলা আমি চাইলে করতে পারি। এটার জন্য আমরা আইওস্ট্রিম দিছি, আইওস্ট্রিম দিয়ে হবে না, এটার সাথে আরেকটা হেডার ফাইল আমার ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে math.h, অ্যাবসলিউটের জন্য stdlib.h, এরকম আরো অনেক লাইব্রেরি ফাংশন আছে। কতগুলো স্ট্যান্ডার্ড হেডার ফাইল তোমার ইনক্লুড করে কতগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন তুমি ইউজ করতে পারো। যেমন কোন ভ্যালুর যদি তুমি কস্ট বের করতে চাও তাহলে উপরে হ্যাশ ইনক্লুড এই কার্লি ব্রেসেস এর মধ্যে তোমার math.h লিখতে হবে, তারপরে কস্টের ভিতর ব্র্যাকেটের মধ্যে একটা নাম্বার দিয়ে দেওয়া। সেগুলো একটু ট্রাই করে দেখো, এগুলার ডিটেইল এখন দেখাচ্ছি না, ফাংশনের সময় হয়তো আবার এগুলো নিয়ে ডিসকাস করব। আপাতত এটা বলা থাকলো এখানে, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার ফ্লোট 60টা ডিজিট নিবে না দশমিকের পর? ফ্লোট 7 ডিজিট তুমি এখানে, এটা একটু দেখতে হবে, যে আমার তো এখন খেয়াল নাই কত ওই তোমার মেমোরি যতগুলো নিতে পারে ততগুলা পর্যন্ত নিতে চাইলে মানে স্টোর করতে পারবে। আর স্যার লং ডাবল তো মানে 16টা নিতে পারবে, কিন্তু আমি যদি ইনপুট করি তাহলে যখন আউটপুটে মানে কি ওই নাম্বারটা শো করতে যায় তাহলে তারা মাত্র 6টা নাম্বার দেখায়। হ্যাঁ, ওটা ট্রাঙ্কেশন করে, ওটা নেক্সট ক্লাসে তোমাদেরকে ওটা ডিসকাস করবো না হয়তো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার যদি ভুলে যাই নেক্সট ক্লাসে একটু রিমাইন্ড করো। ওটা হচ্ছে একটা টাইমে যে ও রাউন্ড অফ করে, রাউন্ড অফের জন্য কিছু এররও আসে, ঠিক আছে? এটাকে রাউন্ড অফ এরর বলা হয়। যেমন আরো কিছু, তুমি তো এটা বললা হচ্ছে তোমার ওই যে কম ডিজিট শো করছে, শুধু কম ডিজিট শো করে না, 10কে যদি 3 দিয়ে ভাগ করো ডবল টাইপে তাহলে কি 3.3333 আসবে, বাট অ্যাকচুয়ালি তো 3.3333 না, 10/3 তো অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু না, সামান্য একটু রাউন্ড অফ করার জন্য কিছু এরর আসে। সো এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কেউ লিভ নিও না কিন্তু স্যার এখানে math.h টা স্যার হেডার ফাইলটা স্যার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যখন তোমার এই ধরনের এই লাইব্রেরি ফাংশনগুলো যখন ইউজ করা প্রয়োজন হবে, যখন এক্সপোনেন্ট ইউজ করতে হবে, অথবা যদি তোমার সাইন কস ট্যান ইউজ করা লাগে, যদি লগারিদম বের করা লাগে, যদি এক্সপোনেন্ট বের করা লাগে, তাহলে সেই ক্ষেত্রে তোমার math.h ইউজ করবা। এই যে লাইব্রেরি ফাংশনগুলো তো দেওয়া আছে, এই স্লাইডটা একটু পড়ে দেখো কোনটার জন্য কি হয়, তখন হচ্ছে এটা ফাংশনে যে তোমাদের আবার ডিসকাস করা হবে, এখানে জাস্ট বলে রাখলাম আর কি। হ্যাঁ বলো। স্যার আমাদের এই উইকের ক্লাসের উপর নেক্সট উইকে অ্যাসেসমেন্ট নিলা হয় না? যে না এটা না, নেক্সট উইকও কারেন্ট তো নেক্সট উইকও চলে যেতে পারে।
সো মানে সেটা এক উইক টাইম পেলে আমরা রিপিট ক্লাসটা দেখে নিতে পারি কারণে এক উইক তোমার আগের ক্লাসের উপর পরের ক্লাসে এভালুয়েশন হবে, তুমি যেটা চাচ্ছ সেটাও হবে ভবিষ্যতে। আজকে তো ক্লাসের শুরুতে বলছিলাম যে আজকেরটার উপর এভালুয়েশন হবে। সো আমরা দুই রকমই করব। তোমাদের যদি অন ক্যাম্পাস শুরু হয়ে যায়, অন ক্যাম্পাসেও কিন্তু এরকম হবে, তোমাদের কম্পিউটারে প্রোগ্রাম করে করে হয়তো আমরা যে ওখানে এভালুয়েট করে ফেলবো। সো ক্লাসে একটু মনোযোগী হতে হবে। আজকেরটা আজকেই হবে, এর পরের ক্লাসও হয়তো পরের ক্লাস, মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে যেদিনকার ক্লাস সেদিনই এভালুয়েশন হবে। তো তোমাদের স্লাইডটা আজকেরটা অবশ্য কালকে রাতে একটু ডিলেতে দিছি, বাট ক্লাস ফলো করলে আজকে সবকিছু পারবে, এবং আজকেরটা সবচেয়ে সহজ তোমার অ্যাসেসমেন্ট হবে। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে স্লাইডটা আগে প্রোভাইড করে দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওইটা ছিল ম্যাট্রিক্স আর এক্সপোনেন্টের স্লাইডটাতে, ওখানে যে বুঝে নেই ক্লিয়ারলি বলো একটু। ম্যাট্রিক্স আর এক্সপোনেন্টের যে একটা মানে স্লাইড ছিল, ওই স্লাইডটাতে আমার কোশ্চেনটা ছিল যে 10⁻² এর জন্য মানে এক্সপোনেন্টটার জন্য হচ্ছে মানে 7 বিট প্রোভাইড করা হয়েছিল আর কি। তো এটা কেন, মানে ওই জায়গাটা আমি একটু মিস করে গেছি। এটার কথা বলছো? জি স্যার। এটা তো হচ্ছে তোমার ডাটা রিপ্রেজেন্টেশন স্কিম একটা, তোমার C++ এ এইভাবে স্টোর করছে, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্যভাবে স্টোর করতে পারে। এই এক্সপোনেন্ট যে পার্টটা, এই এক্সপোনেন্ট পার্টটাতে হচ্ছে প্রথম 7টা বিটের মধ্যে তোমার স্টোর করবে, বাকি যে পার্টটা ম্যান্টিসা পার্টটা, এটা হচ্ছে 8 বিট থেকে বাকি যে বিটগুলো আছে ওইটার মধ্যে স্টোর করবে, ঠিক আছে? এইটা হচ্ছে ডবল টাইপের জন্য আমার স্টোর করার যে স্কিমটা, যে মেমোরি অ্যালোকেট করে রাখছে C++, সেই কারণে এটা হচ্ছে। এটা অন্য ল্যাঙ্গুয়েজে অন্যরকম হতে পারে, ঠিক আছে? এটা অন্য কারণ। তাহলে যদি মানে 572.34 হতো, তাহলে তো আমাকে 10⁻³ দিয়ে গুণ করতে হতো সেটাকে দশমিক আনার জন্য। সেক্ষেত্রে আমরা 7 বিট, সেক্ষেত্রে কি আমরা 7 বিট নিতাম? হ্যাঁ 7 বিটে নিতাম। এখানে তোমার এই এক্সপোনেন্ট যাই থাকুক না কেন, তোমার এখানে 7 বিটের জন্য মেমোরি অ্যালোকেট করা আছে, 7 বিটের মধ্যে থাকবে, ঠিক আছে? এখানে 10⁻³ যদি 1000 থাকতো, তাও এটা মধ্যে ওই 7 বিটের মধ্যে থাকতো। হ্যাঁ বলো, খুব আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলো। স্যার মাইক্রোফোন একটু প্রবলেম। একদম স্যার লাস্টের দিকে একটা স্লাইড ছিল, লাস্ট আগে কম্পোজিটেড স্যার, ওটা একটু যাওয়া যাবে স্যার? কোনটা বলো, কি দেখতে চাচ্ছ? স্যার ওখানে স্যার n মডুলাস ইকুয়াল টু যে কম্পোজিট যেটা ইউজ করেছেন স্যার। হ্যাঁ আরো পরে স্যার এক্সাম্পলটা যেটা, হ্যাঁ এখানে কি স্যার n মডুলাস ইকুয়াল টু দিলে কি n ইকুয়াল টু 1 আসার কথা না স্যার? কেন? এখানে n এর ভ্যালু ছিল 17, তাই না? তাহলে প্রত্যেকবার অ্যাসাইন করার পর করে এখানে আসছে। কোডটা একটু দেখি, কোডটা না দেখলে আমরা তো আউটপুট দেখছিলাম। কোডে কি করছে দেখো, কোড হচ্ছে লেখা আছে হচ্ছে শুরুতে 22 ভ্যালু নিচ্ছি, তারপরে এখানে 22 দেখাবে, তারপরে n + = 9, তার মানে এখানে 31 দেখাবে, এবং n এর ভিতর কিন্তু স্টোর হয়ে যাচ্ছে 31টা, শুধু আউটপুট দেখাচ্ছে তাই না, n এর ভিতর স্টোর হয়ে যাচ্ছে। তারপরে -5 করলে এখানে 26 স্টোর হয়ে যাচ্ছে, তারপরে 52, এবার আউটপুটে আসো। সো এখানে কিন্তু যে আউটপুট গুলো দেখাচ্ছে অ্যাডিশনালি কিন্তু আমার যে মেমোরিটা, ওই মেমোরিটাও কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। তাহলে 17 মডুলাস 7 মানে হচ্ছে কত, ভাগশেষ কত থাকে? 3, এখানে 3 দেখাচ্ছে। জি স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করে নাও সবকিছু, তারপরে তোমাদের অ্যাসেসমেন্টটা কিভাবে হবে বলবো। ওদের অ্যাসেসমেন্ট ওপেন নোটস না, লেকচার নোট তো খোলা থাকবে, তাই না? খুলতে পারবেন। স্যার আজকেরটা অবশ্য তেমন কিছু নাই, আজকে চাইলে দিয়েও দেওয়া যায় স্যার। ওটা মানে ওদেরকে ইউজ করতে দিই স্যার, মানে স্লাইড না স্যার, খালি হচ্ছে ওই কোড ব্লকস ইউজ করতে পারবে এরকম কি স্যার, মানে কম্পাইলার ইউজ করতে পারবে এরকম থাকুক স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে স্যার একদম প্রোগ্রামিং এর ভিতরে যাও, মানে এখন স্যার একটু থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র আছে, তো স্যার নেক্সট ক্লাস থেকে হয়তো স্যার আমরা ওপেন বুক করে দিতে পারি স্যার। স্যার কি কিছু বলবেন না স্যার ওদেরকে? না, শুরু করে দিতে পারেন। আচ্ছা, তোমরা এখন তাহলে যেটা করো সেটা হচ্ছে টিমস এর ভিতর ঢুকো,
টিমসের ভিতর ঢুকলে একটা কুইজটা সেভ করে রাখা আছে, আমি এখন ওটা শিডিউল করে দিলে ওটা আপলোড হয়ে যাবে। আপলোড হলে তোমরা যে C204 যে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তোমাদের জন্য ওইখানে যাবা, ঠিক আছে? ওইখানে পোস্ট হবে, পোস্ট হলে তোমরা ওটার ভিতর ঢুকবা, মাইক্রোসফট ফর্ম আছে একটা, তোমাদের হচ্ছে কিছু এমসিকিউ আছে, আর দু একটা হয়তো এরকম থাকতে পারে যে তোমাদের কোডটা পড়ে ওইটার রেজাল্ট কি আসবে ওই রেজাল্টটা তোমাদেরকে লিখতে হবে ওখানে, ঠিক আছে? তো সবগুলা 10 মার্কের অ্যাসেসমেন্ট, টোটাল মার্কস 10, টাইম হচ্ছে তোমাদের টাইম সম্ভবত 8 মিনিট দেওয়া ছিল, হ্যাঁ। আমি একটু দেখে নিই কয় মিনিট টাইম। কোথায় পাবো স্যার? মিস করছি। টিমসে কি অ্যাসাইনমেন্ট সেকশনে দিবেন স্যার নাকি স্যার পোস্ট আকারে? অ্যাসাইনমেন্ট সেকশনে দেব, মানে কুইজ হিসেবে দাও তো তোমাদের পোস্টের ওখানেও চলে যাবে অটোমেটিক। ওকে স্যার। আচ্ছা, তোমাদের হচ্ছে 8 মিনিট সময়, 10 মার্ক, ম্যাক্সিমাম এমসিকিউ, যেগুলা এমসিকিউ বেস্ট চয়েস সিলেক্ট করবা, আর হচ্ছে যেটার ভ্যালু লিখতে হবে সেটা ভ্যালু লিখবা। আমি আগে বলে দিই তোমার ভ্যালুই আসবে আউটপুটটা, সো নাম্বার ছাড়া অন্য কিছু দিলে সে নিবে না। সো বাট আউটপুট যেভাবে আসার কথা সেইভাবে একদম হুবহু ওইভাবে অ্যান্সারটা লেখা লাগবে, ঠিক আছে? তাহলে তোমাদের এখন তো 12:59 বাজে, তাহলে 1টা থেকে শুরু করি। আমাদের ডিউ টাইম করে দিচ্ছি আমি 1:08 মিনিট। তাহলে স্যার টিমসে সমস্যা হচ্ছে স্যার, আপলোড দিলে স্যার আমাদের এখানে পোস্টে একটু টাইম লাগে বা আমরা পাইতে একটু টাইম লাগে, এটা একটা সমস্যা। কতক্ষণ বেশি টাইম লাগে? না আমি এখানে দেখতে পাবো আপনার এন্ড থেকে স্যার, মানে আপলোড হওয়ার পর স্যার এই পাশে বাকিদের আসতে স্যার 5 থেকে 10 মিনিট লাগে, স্যার একটু স্লো স্যার। আচ্ছা ঠিক আছে, তো কেউ না কেউ তো দেখতে পাবা, তখন দেখছি আর কি। না যে টিমসের অ্যাসাইনমেন্টে সমস্যাটা হয় স্যার। তাহলে এখানে কি করব স্যার? এখন অ্যাসাইন করো, তারপর আসুক ওই যেটা লিংকটা স্যার চ্যাটেও দিয়ে দেন, তাহলে বেটার হবে। চ্যাটে লিংক দিলে একটু ঝামেলা হয়। হ্যাঁ, লিংক দিলে এখানে ঝামেলা আছে, আমি যেহেতু ফর্ম ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা তাহলে মনে হয় বেটার গুগল ফর্ম ইউজ করলে মনে হয় ইজিয়ার হবে তাহলে তোমাদের জন্য। না, গুগল ফর্ম না, মাইক্রো এমএস ফর্ম হতে পারে। তো যেটা করতে পারি আমরা নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্টের মধ্যে না দিয়ে আমরা হচ্ছে লিংকটা সরাসরি হচ্ছে ওদেরকে পোস্ট হিসেবে দিয়ে দেবো। তাহলে পোস্ট হিসেবে দিলে ওরা ওই লিংকে কি করতে পারবে। কারণ এখন সমস্যাটা হবে, অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া আছে, তো কেউ যদি অ্যাসাইনমেন্ট থেকে ক্লিক করে ঢুকে তাদেরটা এক জায়গায় সেভ হবে, আবার যে ফর্মে ক্লিক করে ঢুকবে তারটা আরেক জায়গায় সেভ হবে। ওইটা স্যার একটা কাজ করতে পারি স্যার, এখনই হচ্ছে আমি লিংকটা দিয়ে দিই, আমি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েটই না করি। হ্যাঁ, সেটা করতে পারবো। তাহলে একটু 2 মিনিট সেক্ষেত্রে ওদের যে স্টুডেন্ট নাম্বারের একটা কোশ্চেন অ্যাড করতে হবে। স্যার মাইক্রোসফট ফর্মে তো ওদের যে ইনস্টিটিউশন আইডি থেকে ঢুকবে না স্যার? হ্যাঁ, তুমি যদি জাস্ট আচ্ছা, আমি স্যার শুরুতে অ্যাড করে দিচ্ছি। ফর্ম দিলে ওটা একটা অসুবিধা আছে। আচ্ছা, তোমরা 7 ডিজিট নাম্বারটা, রোল নাম্বারটা দিবা। হ্যাঁ,
স্যার হ্যাঁ বলো। হ্যালো স্যার আমার এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে স্যার 10 মিনিট মতো ডিসকানেক্ট ছিলাম স্যার। আচ্ছা সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস শেষ করে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর হচ্ছে আমি কয়েকজন পার্টিসিপেন্টকে রিনেম করে দিছি, তোমরা হচ্ছে রোল নাম্বারের পরে আন্ডারস্কোরটা রাখবা না, হ্যাঁ 7 ডিজিট রোল নাম্বারের পরে স্পেস দিয়ে নাম লিখবা, কোনো আন্ডারস্কোর বা এরকম কিছু রাখবা না, আদার্স কোনো ক্যারেক্টার রাখবা না। স্যার আমি দুইবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার মার্কসগুলো